আজকে থেকে আমাদের বেসিক্যালি অফিসিয়ালি ক্লাস শুরু হবে বলা যায়। অফিসিয়ালি ক্লাস শুরু হবে, তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আহ, গতদিন আমরা যে ডিসকাশনগুলো করেছিলাম সেটা হচ্ছে বেসিক আলোচনা ছিল যে বেসিক আলোচনা ছিল যে পরিসংখ্যান আমাদের কেন শিখতে হবে, বা আমরা যদি বলি যে উম, আহ, আমাদের ব্যক্তি জীবনে আমরা ডেটা নিয়ে বেশ কিছু কথা বলেছিলাম যে আসলে ডেটাগুলো কিভাবে কাজ করে, এবং অ্যাট দ্য সেম টাইম হচ্ছে যে আমাদের বোঝানো ট্রাই করছিলাম যে আমরা আহ, কেন আমাদের প্রফেশনাল লাইফ থেকে শুরু করে আমরা গবেষণা বলি, যেটাই বলি না কেন, বা হচ্ছে যে আমাদের অন্যান্য সকল ক্ষেত্রে যে ডেটার যে গুরুত্বটা, এই গুরুত্বটা কিন্তু আমরা বিভিন্নভাবে উপস্থাপন করার ট্রাই করছিলাম। তো আমাদের যেটা করব আমরা বেসিক্যালি আজকে থেকে, যে আমরা বেশ কিছু ক্লাস করব যে পরিসংখ্যানের যে ফান্ডামেন্টাল টার্মিনোলজিস গুলো আছে, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু পড়াশোনা করে ট্রাই ট্রাই করব। এখন আমরা আসলে কোন বিষয়গুলো জানবো, সেই বিষয়টা হচ্ছে আমাদের আগে একটু মেক শিওর করতে হবে। কারণ কি, যে দেখেন পরিসংখ্যান একটা ফিল্ড অফ স্টাডি, তো সেখানে আসলে হাজার হাজার টার্ম আছে যেগুলা হচ্ছে যে পরিসংখ্যান বোঝার জন্য, বা আপনি যখন পরিসংখ্যান এক্সপার্ট হতে চাইবেন, এই প্রত্যেকটা বিষয়ে জানার জন্য আমাদের কিন্তু প্রয়োজন হয়। বাট আমরা যেহেতু নন স্ট্যাটিস্টিশিয়ান, আমাদের আসলে সবকিছু জেনে খুব একটা বেনিফিট নাই। তো আমরা তাহলে কি করব? আমরা আমাদের আহ, প্রতিদিনকার যে চলাফেরাতে আমাদের যে জিনিসগুলো। আচ্ছা, এখন কি আমার কথা শুনতে পাচ্ছেন? কাইন্ডলি একটু বলবেন, আমি আমার কানেকশনটা চলে গেছিল। এখন কি ক্লিয়ার কিনা? ওকে, ফাইন। তো আহ, আমি প্রথম থেকেই বলি যে আমরা গতদিন যে আলোচনাগুলো করেছিলাম সেই আলোচনাতে আমরা দেখেছি যে আমাদের প্রতিদিনের জীবনে ডেটার যে গুরুত্বটা, এই গুরুত্বটা সম্পর্কে আমরা আসলে কথা বলার ট্রাই করছি। তো সেক্ষেত্রে আমরা অ্যাটলিস্ট অন্ততপক্ষে এতটুকু শিওর হয়েছি যে দেখেন, আমাদের শুধু গবেষণার ক্ষেত্রে না, আমাদের প্রতিদিনকার জীবনে যাপনের জন্য আমরা যদি ডেটা ড্রাইভেন ডিসিশনগুলো নিতে পারি, এতে করে যেটা হয় যে আম, এতে করে আমাদের যে ডিসিশনগুলো সেগুলো খুব অ্যাকিউরেটলি আমরা নিতে পারি, এবং আমরা আগের থেকে কিছু সিদ্ধান্ত নিতে পারি। হ্যাঁ, এই ব্যাপারটা হচ্ছে আমাদেরকে একটু যদি আমরা মেনে নিতে পারি, আমরা যদি ডেটা নিয়ে যদি আমরা ডিল করতে পারি, ডেটা নিয়ে যদি আমরা গেম খেলতে পারি, আর ডেটা নিয়ে যদি আমাদের ডেইলি চলাফেরাগুলো হয়, তখন কি হবে যে আমাদের বিষয়গুলো অনেক বেশি সহজ হবে। তো এই যে যে ব্যাপারটা, এই ব্যাপারটা হচ্ছে যে অনেক বেশি হচ্ছে গুরুত্বপূর্ণ। এই ফিলটা হচ্ছে আপনাকে করতে হবে বা আমাকে করতে হবে। যদি আমরা ফিলটা করতে পারি, শুধুমাত্র তখনই আমাদের কাছে কি হবে, পরিসংখ্যানটা আমাদের কাছে মজার মনে হবে। কারণ শুধুমাত্র যদি আমরা পরিসংখ্যানকে আমাদের প্রফেশনাল লাইফের ক্ষেত্রে আমরা ব্যবহার করি, বা পরিসংখ্যানকে শুধুমাত্র যদি আমরা হয় না যে গবেষণার জন্য ব্যবহার করি, তখন কি হয়, এটা থেকে আসলে আপনি মানে ইনসাইট খুঁজে পাবেন না। আমাদের যে ভালো লাগার যে ব্যাপারটা, এই ভালো লাগার ব্যাপারটা কিন্তু আমরা কিন্তু খুঁজে পাই না। আমাদের বেশিরভাগের ক্ষেত্রে কি হয় যে আমরা যে সাবজেক্টগুলো পড়ি, এই সাবজেক্টগুলো অনেকের ক্ষেত্রে হয় কি আমাদের পছন্দ মতো সাবজেক্ট হয় না। আমরা আসলে বেসিক্যালি কোথাও চান্স পাই না বিধায় আমরা পড়ি। বাট যখন আপনি এটা ডিসাইড করে নিতে পারবেন যে আমার তো আসলে কোনো অল্টারনেট অপশন নেই, সার্টিফিকেট বিক্রি করে হয়তো আমাকে খেতে হবে, বা আমরা যে প্রফেশনটায় থাকি এই প্রফেশনটা অনেক সময় আমাদের কাছে ভালো লাগে না, তখন কি করতে হয় যে ভালো যদি না লাগে, এটা একটা ব্যাপার। আর আমরা যদি ভালো লাগানোর ট্রাই করি যে না, আচ্ছা যেহেতু আমাকে এটা সেল করেই খাইতে হবে, তো আমি একটু ট্রাই করি যে এটাকে আমাদের ভালো লাগানোর জন্য যে কিভাবে আমরা ভালো লাগাইতে পারি, তখন কি হবে, তখন আলটিমেটলি কি হয়, তখন আলটিমেটলি কিন্তু আমরা যে সাবজেক্টে পড়ি বা যে চাকরিটা করি না কেন, এই ব্যাপারটাকে আমরা মানে এনজয় করতে পারি, তখন এটা আমাদের জন্য বার্ডেন হয় না। তো পরিসংখ্যানের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে এরকম যে পরিসংখ্যানে হ্যাঁ, অনেক টার্মিনোলজিস আছে, যেহেতু এটা একটা ফিল্ড অফ স্টাডি, যেটাকে বলে একটা সাবজেক্ট। তো এটা আপনি মানে কি বলবো, যে অনেক প্রফেসরকেও দেখেছি যে তারা হয়তো বা কোনো একটা অ্যানালাইসিসের কথা স্যারদেরকে বলেছি, ওনারা দেখা যায় যে ওনারা নিজেরা আবার একটু স্টাডি করতেছেন, স্টাডি করার পরে দেন হচ্ছে আমাদেরকে অ্যান্সারগুলো দিয়ে থাকেন। তো এটা আসলে কারোর পক্ষেই সম্ভব না যে সবগুলা টার্মিনোলজি মনে রাখা, এটা পসিবল না। আর যেহেতু আমরা নন স্টেট ব্যাকগ্রাউন্ডের, আমাদের জন্য তো আরো বেশি কঠিন। হ্যাঁ, এটা কখনোই মনে থাকে না। তো আমরা তাহলে আসলে কোন আচ্ছা, আমরা হচ্ছে তাহলে কোন বিষয়গুলা আমরা খেয়াল করব, বা আমরা কোন বিষয়গুলা বেসিক্যালি আমরা শেখা ট্রাই করব? আমরা ওই বিষয়গুলো শেখা ট্রাই করব যেগুলো আমাদের প্রতিদিনকার যে ডেটা অ্যানালাইসিসের ক্ষেত্রে প্রয়োজন, সেই জিনিসগুলা।
যেমন ধরেন আপনি একটা হয়তো রিগ্রেশন অ্যানালাইসিস করলেন। হ্যাঁ, এটা যে কোনো ধরনের রিগ্রেশন অ্যানালাইসিস হতে পারে। সেখানে হচ্ছে যে আপনি হয়তো একটা শব্দ পাইলেন যে কোএফিসিয়েন্ট কাকে বলেন। এখন আপনি যদি কোএফিসিয়েন্ট জিনিসটা কি এটা যদি না বুঝেন, বা আপনার যদি একটা বেসিক লেভেলের ধারণা না থাকে, তখন কি হবে, তখন এই জিনিসটা কিন্তু আপনি আসলে এক্সপ্লেইন করতে পারবেন না। আবার এখানে নতুন নতুন অনেক শব্দ শুনি আমরা পরিসংখ্যানে, যেমন ভ্যারিয়েবল শুনি আমরা, তারপর হচ্ছে আমরা প্যারামিটার শুনি, তারপর হচ্ছে আপনার স্ট্যাটিস্টিক শুনি, তারপর হচ্ছে আমরা, হ্যাঁ, এরকম হচ্ছে আহ, ভিন্ন ভিন্ন বিষয়ে হচ্ছে আমরা ভিন্ন ভিন্ন বিষয় জেনে থাকি কন্টিনিউয়াসলি আমাদের প্রতিদিনের যে অ্যাক্টিভিটিসে। তো এইটার জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে আমরা যেহেতু নন স্ট্যাটিস্টিশিয়ান, আমাদের সব শেখার কোনো দরকার নেই। আমরা ট্রাই করব যে 50-60টা বা 100টার মতো টার্মিনোলজি, যে জিনিসগুলো আমাদের একদম না জানলেই নয়, সেই বিষয়গুলো আমরা শেখার ট্রাই করব। এবং হচ্ছে যে আমরা সেইগুলাই শেখার ট্রাই করব যেগুলো আমরা জানলে আমাদের পরিসংখ্যান শেখার যে জার্নিটা, এই জার্নিটা আমাদের জন্য তুলনামূলকভাবে কি হয়ে যাবে, আমাদের জন্য তুলনামূলকভাবে এটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। ঠিক আছে। এই জার্নিটা তুলনামূলকভাবে আমাদের জন্য সহজ হয়ে যাবে, এই জিনিসগুলা বেসিক্যালি আমরা শেখার ট্রাই করব। এখন তাহলে এবং আরেকটা ব্যাপার যে পরিসংখ্যানের প্রত্যেকটা টার্মিনোলজি যদি আমরা এক্স্যাক্টলি পরিসংখ্যানে যেভাবে আছে সেইভাবে যদি আমরা জানতে চাই, তখন কি হবে, এটা আমাদের জন্য বোধগম্য হবে না। এখন প্রথম থেকে আমাদের বিভিন্ন জন বিভিন্ন ক্লাসে আমাদেরকে একটা কথা বলছেন যে দেখেন, আমরা যেহেতু পরিসংখ্যান ব্যাকগ্রাউন্ডের না, আমরা ব্যাপারগুলো এমনভাবে শিখবো যাতে অ্যাটলিস্ট আমরা বিষয়গুলো জানতে পারি। এবং সবচেয়ে বাস্তব যে উদাহরণটা সেটা আমি বললাম যে আমাদের অনেক প্রফেসর এখন পর্যন্ত তাদেরকে স্টাডি করে নিতে হয় যে এটা আসলে জিনিসটা কি, কিভাবে কি করতে হয় না করতে হয়। তো সেখানে আমরা নতুন করে পরিসংখ্যানকে শিখতেছি, এই ক্ষেত্রে আমরা একটা কোর্স করে বা একটা ক্লাস করে যে ওই পার্টিকুলার বিষয় সম্পর্কে জেনে যাবো, নট লাইক দ্যাট। ইভেন আমরা প্রত্যেকেই জানি যে আমরা যে যে ডোমেইনেই আসি না কেন, যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছি, আমরা হয়তো ফার্স্ট ইয়ারে যে টার্মিনোলজিগুলো আমরা পড়ছি, কি হয়, আমরা ফাইনালি যখন ফাইনাল ইয়ারে যাই, ফাইনাল ইয়ারে গিয়ে এই সেম টার্মিনোলজিগুলো কিন্তু আমাদের মনে থাকে না। এবং ভাইবাতে গিয়ে আমরা অনেক সময় ভাইবাতে গিয়ে আমরা কিন্তু আমাদের ম্যাক্সিমাম কি হয় যে স্যারেরা বিভিন্ন কোশ্চেন করে থাকেন, তাই না, যে এই তুমি ফাইনাল ইয়ারে উঠে তুমি এই ডেফিনেশন জানো না, ফাইনাল ইয়ারে উঠে তুমি এটা জানো না। এটা আমাদের জন্য বিব্রতকর, কিন্তু এটা বাস্তবতা, কারণ আমরা যে জানবো না, ভুলে যাব, এই ব্যাপারটাই আসলে হওয়ার কথা ছিল। তো যাই হোক, সো এত অরিড হওয়ার কিছু নাই, আমরা যা শিখবো সেগুলোও আমাদের মনে থাকবে না। বাট যেটা হবে যে আমরা পরবর্তীতে রিলেট করতে পারবে ব্যাপারগুলো, যে অ্যাটলিস্ট তখন আমরা যদি একটু গুগল করে নেই বা আমরা যদি একটু জিপিটিকে জিজ্ঞেস করি, আচ্ছা এটা তো এইভাবে শিখেছিলাম, তাহলে এটা জন্য কি ছিল, তো তখন আমরা এটাকে রিকল করতে পারবো, তখন আমাদের জন্য পুরো প্রসেসটা তুলনামূলকভাবে কি হয়ে যাবে, আমাদের জন্য সহজ হয়ে যাবে। তো আমরা ধীরে ধীরে বিষয়গুলো শিখবো, যে যাতে আমাদের কারোর জন্য কোনো অসুবিধা না হয়, আমরা খুব দারুণভাবে বিষয়টা যাতে জার্নিটা শুরু করতে পারি। এবং এসপিএসএস এর ব্যাপারটা অনেকে হয়তো ছিলেন, অনেকে হয়তো ছিলেন না, সেই বিষয়টা বলি যে আমরা প্রথমে হচ্ছে যে পরিসংখ্যানের যে বেসিক ব্যাপারগুলো আছে সেই বিষয়গুলো আমরা জানার ট্রাই করব। আফটার দ্যাট আমরা অ্যানালাইসিসের দিকে যাব, দুটো ধাপে। প্রথমে আমাদের হয়তো 4টা ক্লাস, অর্থাৎ আজকে, আগামীকালকে এবং পরের যে 2টা সপ্তাহ, এই প্রত্যেকটা ক্লাস হয়তো বা আমাদের কি হবে, আমাদের এই পরিসংখ্যানিক বিষয়গুলো নিয়ে আলোচনা করতে করতে যাবে। বাই দিস টাইম আপনারা প্রত্যেকেই হয়তো এসপিএসসি ইনস্টল দিয়ে ফেলছেন, যারা এখন পর্যন্ত এসপিএসসিটাকে ইনস্টল দেননি তারাও কাইন্ডলি দিয়ে ফেলবেন। এরপর থেকে আমরা সরাসরি এসপিএসসি চলে যাব। এসপিএসসি যাওয়ার ক্ষেত্রে তখনও আমাদের দুটো পদ্ধতি আছে। আমরা তখন আসলে এখন টার্মগুলা শিখতেছি, নট কোনো একটা পার্টিকুলার টেস্ট বা কোনো একটা মডেল সম্পর্কে আমরা জানতেছি না। তখন আমাদের হচ্ছে প্রতিদিন আমরা দুটো পার্ট থাকবে। প্রথম পার্টে আমরা, ফর এক্সাম্পল আমি হতে পারে যে আমি হয়তো কাই স্কোয়ার টেস্ট করবো, হ্যাঁ, আমরা এসপিএসএস এর মাধ্যমে। তো প্রথমে আমরা যেটা দেখবো যে কাই স্কোয়ার টেস্টটা আমরা কেন করব, হ্যাঁ, আসলে কোন কন্ডিশনে কাই স্কোয়ার টেস্টটা করা হয়। হ্যাঁ, বা আমরা যদি বলি পেয়ারসন কোরিলেশন টেস্ট আসলে কোন কন্ডিশনে করা হয়, ফিশার্স কোরিলেশন টেস্টটা কখন করা হয়, সবগুলাই তো কোরিলেশন টেস্ট, তাহলে কেন আমাদের ভিন্ন ভিন্ন টেস্ট আসতেছে, হ্যাঁ, বা কোন কন্ডিশনের উপর ভিত্তি করে আমরা এই সিদ্ধান্তগুলো নিচ্ছি। তো এই জিনিসগুলো আমরা স্টাডি করব। এবং পরবর্তীতে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে যে আমরা যেটা শিখলাম, আমরা যে কাই স্কোয়ার টেস্ট সম্পর্কে আমাদের একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং হইলো, এটাকে আমরা কিভাবে স্পিসিস এর মাধ্যমে অ্যানালাইসিস করতে পারি, এবং অ্যানালাইসিস করার পরে আমাদের হাতে কিছু রেজাল্ট আসবে।
তাই না? আমাদের এসপিএসসি অ্যানালাইসিস করার পরে আমাদের একটা রেজাল্ট আসবে, আউটপুট আসবে। এই আউটপুটটাকে কিভাবে ব্যাখ্যা করতে হয়, কিভাবে এক্সপ্লেইন করতে হয়, এই বিষয়গুলো আমরা ধীরে 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 জানার ট্রাই করব। তো দ্যাটস ইট। তো প্রথমে আমরা চলে যাই একদম পরিসংখ্যান মানে হচ্ছে ডেটা। ডেটা বাদে কিন্তু আমরা আসলে কোনো কিছু ডিসাইড করতে পারি না, বা ডেটা ছাড়া আসলে পরিসংখ্যান এর অস্তিত্ব নাই। তো আমাদের প্রথমে জানতে হবে আসলে ডেটা কি জিনিস। তো ডেটা হচ্ছে খুবই সহজ একটা ডেফিনেশন। সেটা হচ্ছে যে আমরা আমাদের চারপাশে যা কিছু দেখি এবং যা কিছু শুনি বা যা কিছু উপলব্ধি করি, এই প্রত্যেকটা জিনিসই হচ্ছে একটা ডেটা। হ্যাঁ। যেমন হচ্ছে যে আমি যদি কাউকে জিজ্ঞেস করি, আমি যদি অ্যাজ ফর এক্সাম্পল আমি কাকে জিজ্ঞেস করতে পারি, আই ডোন্ট নো, না, আমরা যদি যে কোনো কাউকে যদি জিজ্ঞেস করি যে আচ্ছা, আমরা যদি আহসান হাবিব ভাইকে যদি জিজ্ঞেস করি যে আহসান হাবিব ভাই আপনি কেমন আছেন, তো ভাই হয়তো তখন আমাকে বলবে যে ভাই ভালো আছি। তো এই যে যে বললো ভালো আছি, এই ভালো থাকাটা এটা একটা ডেটা। কেমন ডেটা? তার যে কারেন্ট স্টেট অফ মাইন্ড যেটা, এই স্টেট অফ মাইন্ডটাকে সে হচ্ছে যে এই ভালো আছি এই ব্যাপারটা দিয়ে, এই ভালো থাকাটা একটা ডেটা। বা আমি যদি হাসান হাবিব ভাইকে জিজ্ঞেস করি যে ভাই আপনার বয়স কত, সে আমাকে হয়তো একটা কিছু বলবে, 13 14 বা 27 28, যেটাই বলুক না কেন। এই যে যে আমি তাকে একটা কোশ্চেন করলাম এবং একটা আউটপুট আমাকে দিল, এই যে যে আউটপুটটা এটা একটা ডেটা। আপনার বাসা কোথায়, সে হয়তো বললো যে আমার বাসা হইতেছে ঢাকাতে, একটা এক ডেটা। এবং আমরা যদি আমাদের যেটা আমরা দেখি না, আমরা অনেক কিছুই দেখি না, যেমন হচ্ছে আমরা আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে আহসান হাবিব ভাইকে, যে আহসান হাবিব ভাই আপনার কলিগের সাথে আপনার আজকে হয়তো দেখা হয়েছিল, তো উনি আজকে কোন কালারের ড্রেস পরে আসছিল, উনি হয়তো আমাকে বলবে যে ভাই উনি হয়তো স্কাই ব্লু কালারের ড্রেস পরছিল। এই যে যে একটা আমাকে একটা তথ্য দিল, এটাই হইতেছে ডেটা। এখন প্রত্যেকটা জিনিসই ডেটা। প্রত্যেকটা আমাদের চারপাশে আমরা আমাদের চোখ কান দিয়ে যেটা দেখিয়ে, আমরা হৃদয় দিয়ে যেটা উপলব্ধি করি, বা হচ্ছে আমরা যেটা ছুঁয়ে দেখতে পারি বা যেটা ছুঁয়ে দেখতে পারি না, এই প্রত্যেকটা জিনিসই আমরা একটা ডেটার মহাসমুদ্রের মধ্যে আছি। আপনি যে একটা ইনপুট দিচ্ছেন, আমরা হয়তো এখানে আমি কোনো কিছু লিখতেছি, হ্যাঁ, যে আপনি আমরা চ্যাট জিপিটিকে বিভিন্ন সময় কোশ্চেন করি যে তুমি আমাকে একটু বলে দাও স্ট্যাটিস্টিক্স কি জিনিস। তো এই যে যে স্ট্যাটিস্টিক্স কি ডিফাইন করতে বললাম, এই যে যে লেখাটা আমি দিলাম, এই লেখাটা হচ্ছে চ্যাট জিপিটির কাছে একটা ডেটা, এটাকে সে প্রসেস করে দেন হচ্ছে আমাদেরকে একটা আউটপুট দিচ্ছে। আবার আমরা যখন হচ্ছে চ্যাট জিপিটির সাথে ভয়েস চ্যাটটা করে থাকি, হ্যাঁ, বিভিন্ন খুব নাইসলি বোধহয় সে খুব ডেভেলপ করতেছে আস্তে আস্তে, খুব দারুণ দারুণ কিছু সে মানে ইমোশন অ্যাড করে কিন্তু আমাদের সাথে কনভারসেশন করতে পারে। তো এটা কি হচ্ছে যে তাকে যখন আমরা কোনো প্রশ্ন করতেছি, অডিওর মাধ্যমে প্রশ্ন করতেছি, তখন কি হয়, সে কিন্তু আমাকে একটা আউটপুট দিচ্ছে, তার মানে এটা তখন অডিও ডেটা হিসেবে কাজ করতেছে। তো সহজ কথা হচ্ছে যে আমাদের চারপাশে যা কিছু আছে, আমরা যা কিছু দেখি উপলব্ধি করি, এই প্রত্যেকটা জিনিসই হচ্ছে আমাদের কাছে ডেটা। ডেটা হলো সেই সমস্ত তথ্য, সংখ্যা বা পর্যবেক্ষণ যা আমরা কোনো গবেষণা, অ্যানালাইসিস বা সিদ্ধান্ত নেওয়ার জন্য সংগ্রহ করে থাকি। গবেষণার জন্য হতে পারে, সিদ্ধান্ত নেওয়ার জন্য হতে পারে, অ্যানালাইসিস করার জন্য হতে পারে। সিদ্ধান্ত নেওয়ার জন্য কেমন? যে কি বলবো, উম, আপনি হয়তো কোনো একটা বিয়ে বাড়িতে যাবেন, হ্যাঁ, তো সেখানে যাবেন নাকি যাবেন না, এটা আপনি কি সিদ্ধান্ত নিচ্ছেন? যে আপনার মুড ভালো আছে কিনা, বা আপনাকে সেভাবে ইনভাইট করছে কিনা, আজকে ওয়েদার কেমন আছে, আপনার বাসা থেকে কত দূর, বা তার সাথে আপনার সম্পর্কটা কেমন, এরকম নানাবিধ বিষয় আপনি প্রসেস করে কিন্তু আপনি কি হচ্ছে যে ফাইনালি সিদ্ধান্ত নিচ্ছেন আপনি যাবেন নাকি যাবেন না। হ্যাঁ, তো এই যে যে তথ্যগুলো আপনি প্রসেস করলেন, এই যে যা কিছু আপনার মনের মধ্যে ঘটলো বাই দিস টাইম, এই প্রত্যেকটা জিনিস হচ্ছে আমাদের কাছে ডেটা। এটা ডেটা হিসেবে কনসিডার করা হচ্ছে আর কি, ঠিক আছে? তো এভরিথিং দেখেন, আজকে ঢাকায় বৃষ্টি হচ্ছে, সিম্পল একটা কথা যে বৃষ্টি হচ্ছে, ইয়েস না নো অর সামথিং লাইক দ্যাট, এটা একটা ডেটা। স্কুলে কতজন ছাত্র আছে সেটাও একটা ডেটা। তো আশা করি এই পর্যন্ত বুঝতে আসলে অসুবিধা নাই, এবং এইগুলো হচ্ছে বেসিক আলোচনা, আপনারা জানেন। তারপরও আমরা জাস্ট ক্লিয়ার করে বোঝার ট্রাই করতেছি একাডেমিক টোনে। এখন আসি ভ্যারিয়েবল কাকে বলে। ভ্যারিয়েবল মানে হচ্ছে, খুব সহজ করে যদি বলি, আহ, ধরেন একটা হেডিং আপনি নিলেন, একটা হেডিং এর আন্ডারে কিন্তু আমরা বিভিন্ন জিনিস কনসিডার করি। দেখেন, ভ্যারিয়েবল হলো এমন একটি বৈশিষ্ট্য বা গুণ যা বিভিন্ন ব্যক্তি, বস্তু, ঘটনার মধ্যে পরিবর্তিত হতে পারে। তো এটা আসলে বিষয় না। একদম সহজ করে যদি আমরা বলি, আমরা প্রথম লাইন যে ডেফিনেশনটা আছে এটা হচ্ছে ভ্যারিয়েবলের একটা স্বাভাবিক কাগজে কলমে ডেফিনেশন আর কি। বাট বাস্তবতা হচ্ছে যে আপনি চিন্তা করেন কোনো তথ্য সংগ্রহ করতেছেন। আপনি একটা সার্ভে করতে গেলেন যে কি সার্ভে করতে গেলেন যে ঢাকা শহরের মানুষের আহ, যে স্বাস্থ্য বা তাদের যে কি বলবো ডায়াবেটিস নিয়ে আপনি হয়তো গবেষণা করতেছেন, যে না তাদের কি পরিমাণ ডায়াবেটিস আছে বা তাদের খাদ্যাভ্যাসটা কি, এটা সম্পর্কে আপনি গবেষণা করতে যাচ্ছেন। এখন এইখানে আপনি আপনার গবেষণার জন্য একটা কোশ্চেনিয়ার তৈরি করলেন। এই কোশ্চেনিয়ারে যে প্রশ্নগুলা রাখলেন আপনি, এই প্রত্যেকটা প্রশ্ন একটা একটা ভ্যারিয়েবল।
হ্যাঁ, যেমন আপনি হয়তো যখন আমার কাছ থেকে তথ্য নিয়েছেন, আমি হয়তো ধরে নিলাম আমি ঢাকায় স্টে করি। তো আপনি আমাকে প্রশ্ন করতেছেন যে ভাই আপনার বয়স কত। আপনি আমাকে কোন প্রশ্নটা করলেন, কোনটা জানতে চাইলেন? বয়স। এই বয়সটা হচ্ছে একটা হেডিং। এই সেম হেডিং এ আপনি সবার কাছ থেকে তথ্য নিচ্ছেন। তার মানে এই যে যে বয়স একটা ব্রডার ব্যাপার, এই ব্রডার ব্যাপারটাই হচ্ছে ব্রডার যে নেমটা, এই নেমটা হচ্ছে ভ্যারিয়েবল। হ্যাঁ, আপনি হয়তো চাচ্ছেন যে ঢাকা শহরের গড় বৃষ্টিপাতের পরিমাণ কত, মানে প্রতিদিন আপনি বৃষ্টির পরিমাণটা রেকর্ড করলেন। তাহলে আপনার এখানে মেইন যে টার্মটা আপনি কি রেকর্ড করতেছেন, রেইনফল। হ্যাঁ, রেইনফলটা হচ্ছে আপনার এখানে ভ্যারিয়েবল। মেইন যে বিষয়টা, যে হেডিংটাতে আপনি ডেটা নিচ্ছেন, যে ব্রডার কনটেক্সটে আপনি ডেটা নিচ্ছেন, সেটা হচ্ছে ভ্যারিয়েবল। এখন বৃষ্টি কতটুকু হচ্ছে এটা রেকর্ড করতেছেন আপনি হয়তো মিলিমিটার। তো প্রতিদিন যে কত মিলিমিটার বৃষ্টি হচ্ছে এটা হচ্ছে ডেটা। বাট যে ব্রডার টার্মটা আপনি ব্যবহার করলেন যে রেইনফলের পরিমাণটা কত, এই রেইনফল দিস ইজ ভ্যারিয়েবল। হ্যাঁ। আবার আপনি আমার অকুপেশন জিজ্ঞেস করতেছেন। আপনি ওই যে যেটা বললাম যে ঢাকা শহরে আপনি যখন সার্ভে করতে গেলেন, এই যে আপনি জিজ্ঞেস করলেন যে আপনার পেশা কি। তার মানে পেশা একটা ব্রডার টার্ম। পেশা কিন্তু ইটসেলফ নাথিং। পেশা, পেশা কোনটা? সে হয়তো আনএমপ্লয়মেন্ট, সে হয়তো আপনার ইনফর্মাল সেক্টরে জব করে, সে হয়তো ফর্মাল সেক্টরে জব করে, কি হয়তো প্রাইভেট এমপ্লয়, কি হয়তো পাবলিক এমপ্লয়, কি হয়তো আপনার স্ট্রিট ভেন্ডরিং করতেছে। হ্যাঁ, কি হয়তো ভ্যান চালাচ্ছে, কি হয়তো রিক্সা চালাচ্ছে, কি হয়তো সিএনজি চালাচ্ছে। তো এইগুলো হচ্ছে অকুপেশন। এই অকুপেশনটাকে আমি ক্যাটাগরাইজ করতেছি কিসের আন্ডারে? এই যে অকুপেশন নামে যে টার্মটা আছে, আপনারা কাইন্ডলি ভিডিওগুলো অফ রাখবেন, হ্যাঁ? আচ্ছা। তো এখানে যে অকুপেশন যে টার্মটা, এটা ব্রডার কনটেক্সট, যেটার আন্ডারে আমি ডেটাগুলোকে এন্ট্রি দিব, সেটাকে হচ্ছে আমি ভ্যারিয়েবল বলতেছি। এবং সবচেয়ে সহজ কথা, আহ, যে ধরেন এই যে ভ্যারিয়েবল হচ্ছে প্রশ্ন। আমরা যেটা অলরেডি বললাম যে আপনি যেটা নিয়ে প্রশ্ন করতেছেন সেটা হচ্ছে ভ্যারিয়েবল। এবং এই প্রশ্ন করে আপনি যে উত্তরটা পাচ্ছেন, এই উত্তরটা হচ্ছে ডেটা। যেমন আবির, সাব্বির এবং কামাল, আমি তিনজনের কথা জিজ্ঞেস করলাম। তাহলে এই তিনজনের সম্পর্কে আমি তথ্য জানতে চাচ্ছি। কি কি তথ্য জানতে চাচ্ছি? যে তাদের বয়স এবং উচ্চতা। এখানে বয়স, উচ্চতা, পেশা, মাসিক ইনকাম কত, তাদের ফ্যামিলি মেম্বার কতজন আছে, তার শিক্ষা কতটুকু, সে নিয়মিত স্কুলে যায় কিনা। এই যে যে জিনিসগুলা, এই হেডিং গুলা হচ্ছে কি, এই হেডিং গুলা হচ্ছে ভ্যারিয়েবল। এবং ডেটা কোনটা, যে তার বয়স কত, 24, 23, 25, এই যে যে টার্ম, স্পেসিফিক অ্যামাউন্ট যেটা পাচ্ছি, এটা হচ্ছে আমরা তার ডেটা হিসেবে কাজ করতেছে। উচ্চতা আমি দিতে পারি 5 ফিট 8, 5 ফিট 5, 5 ফিট 9 হতে পারে। তাদের মান্থলি ইনকাম কত, কারো হয়তো 20,000, কারো 50, কারো 1 লাখ টাকা ইনকাম হতে পারে। এই যে যে বিষয়টা, এইগুলা হচ্ছে ডেটা। আর যে আহ, যেটা দিয়ে আমরা প্রশ্ন করতেছি, বা যেটার হেডিং এর আন্ডারে আমরা হচ্ছে অ্যানালাইসিসটা করতেছি, যে হেডিং এর মাধ্যমে ডেটাগুলোকে আমরা এন্ট্রি দিচ্ছি, এই প্রত্যেকটা জিনিস হচ্ছে আমরা কি হিসেবে কনসিডার করতেছি? আমরা ভ্যারিয়েবল হিসেবে কনসিডার করতেছি। তো ডেটা এবং ভ্যারিয়েবল এই দুটার মধ্যে কোনো কনফিউশন আছে কিনা একটু চ্যাটে বলে দেন। একটু বোরিং, স্ট্যাটিস্টিক্স বরাবরই একটু কষ্টের, এবং টার্মিনোলজি গুলো যেহেতু আমরা পড়তেছি একটু কঠিন মনে হবে। তো আশা করি ডেটা এবং ভ্যারিয়েবল আপনারা হচ্ছে একটু প্রত্যেকে, আমি রিকোয়েস্ট করবো যে ভিডিওটা অফ রাখবেন কাইন্ডলি, হ্যাঁ? আচ্ছা। ওকে। ওকে, কনফিউশন নেই। তো এখন আমরা আমাদের আবার আলোচনা চলে আসি। কোথায় গেল? আচ্ছা, স্ক্রিন শেয়ার হচ্ছে। হুম। এবার আসি, আমরা ভ্যারিয়েবল এবং ডেটার বিষয়টা চলে গেলাম। এখন খুব কমন, এটা আমরা এমন কেউ নাই বোধহয় শুনি নাই যে পপুলেশন কি জিনিস, স্যাম্পল কি জিনিস, তাই না? পপুলেশন যে কি, এইটা কিন্তু আমরা পপুলেশন শব্দটা দিয়ে আমরা বুঝে ফেলি, তাই না? যে পপুলেশনের স্যাম্পল শব্দটা হচ্ছে, জি আমি তো অলরেডি হচ্ছে আপনাদের রিয়েল এক্সাম্পল দিলাম যে ডেটা কোনটা এবং ভ্যারিয়েবল কোনটা। হ্যাঁ, যে ডেটা হচ্ছে যে সহজ করে যেটা বলেছিলাম আমরা উপরে এক্সাম্পলটা থেকেই, যে এই যে দেখেন নিচে যে টেবিলটা আছে, এই টেবিলটা যদি খেয়াল করেন, এই যে বয়স, উচ্চতা, এই জিনিসগুলো হচ্ছে ভ্যারিয়েবল। এবং এই যে যে এন্ট্রিগুলা 24, 23, 25, তারপর হচ্ছে 5.8, 5.5, 5.9, এই যে যে জিনিসগুলা আমরা যে তথ্যগুলা নিচ্ছি, এটাকে আমি ডেটা বলতেছি। আর যে ব্রডার টার্মে আমি কথা বলতেছি সেটা হচ্ছে ভ্যারিয়েবল। আচ্ছা, এবার পপুলেশন এবং স্যাম্পলের ব্যাপারটা আমরা এমন কেউ নাই বোধহয় শুনি নাই। এবং আমরা সবাই জানি যে আসলে পপুলেশন এবং স্যাম্পলের জিনিসটা কি। তারপরও
একটু আসি যে পপুলেশন মানে হচ্ছে পপুলেশন, জনগণ বোঝায়, রাইট? আমরা যেটা বুঝি যে একটা পার্টিকুলার পপুলেশন, বাট গবেষণার ক্ষেত্রে পপুলেশনটাকে বলা হয় যে আপনি যাদের উপর গবেষণা করবেন তাদের আহ, সামগ্র মানে তারা কমপ্লিট যে সেট অফ ইনফরমেশনটা, সেটা হচ্ছে পপুলেশন। এটা সহজ এক্সাম্পল দিই। যে ধরেন এই যে যেটা বলা হয়েছে যে গবেষণার আওতাধীন সকল ব্যক্তি, বস্তু বা ঘটনা পপুলেশনের মধ্যে অন্তর্ভুক্ত হয়। যেমন একটা এক্সাম্পল দিয়ে ধরেন যে আমি চাচ্ছি বাংলাদেশের বিশ্ববিদ্যালয় লেভেলের ছাত্রছাত্রীদের ফুড সিকিউরিটি নিয়ে আমি কাজ করতে চাচ্ছি, যে তাদেরকে আমি দেখতে চাই যে আচ্ছা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে আন্ডার গ্রেডে, যে তাদের ফুড সিকিউরিটি স্ট্যাটাসটা কেমন। তখন দেখেন আমি দেখতে চাচ্ছি কি, আমার কন্ডিশনটা দেখেন ফার্স্ট, বাংলাদেশের যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে, এই পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা আন্ডার গ্রেড স্টুডেন্ট হিসেবে আছে তাদের আমি দেখব যে খাদ্য নিরাপত্তার ব্যাপারটা বা ফুড সিকিউরিটির ব্যাপারটা। অথবা আরো সহজ, যদি ফুড সিকিউরিটি হয়তো অনেকে বুঝেন না, আমি দেখতে চাচ্ছি বাংলাদেশের যে যত পাবলিক বিশ্ববিদ্যালয় আছে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ডেইলি কত ঘন্টা মোবাইল ফোন ইউজ করে। এখন এই পপুলেশন কারা হবে? এই পপুলেশন হবে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের যত মানে আন্ডার গ্রেডে পড়া যত ছাত্রছাত্রী আছে তাদেরকে হচ্ছে আমি পপুলেশন বলতেছি। এখানে 2 নাম্বার পয়েন্টটা দেখেন, গবেষণার আওতাধীন সকল ব্যক্তি, বস্তু বা ঘটনা। খেয়াল করেন, এটা এখানে একটা গুরুত্বপূর্ণ টার্ম আছে, গবেষণার আওতাধীন হতে হবে। এখন আমার শর্তটা একটু যদি আপনি খেয়াল করেন, আমি প্রথমে বলেছি কি যে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়, দিস ইজ একটা কন্ডিশন। হ্যাঁ, বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়, তারপর হচ্ছে কি আমাদের দেখতে হবে যারা আন্ডার গ্রেডে পড়াশোনা করে এবং যারা হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তাহলে এখন যদি আমি সকল ছাত্র নেই, আমি হয়তো নিলাম যে ছেলেটা কলেজে পড়ে সেও তো স্মার্টফোন ইউজ করে, কিন্তু আমার গবেষণার আওতায় তো আসলে কলেজে পড়ুয়া ছেলেরা নাই, ছাত্র নাই। আমার গবেষণার শর্ত হচ্ছে যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে। তার মানে এই যে যে ছেলেটা কলেজে পড়তেছে সে ছাত্র হলেও আমার গবেষণার আওতাধীন না। হ্যাঁ, কেন আওতাধীন না? কারণ আমি বলে দিছি যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে। হ্যাঁ, এখন এই যে তাহলে কি, আরেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে তো মাস্টার্সের ছেলেমেয়েরাও পড়াশোনা করে। হ্যাঁ, যে ছেলেটা মাস্টার্স করতেছে সে কি আমার গবেষণার মধ্যে আওতাধীন আছে? আমার গবেষণার আওতাধীন কিন্তু নেই। কেন নেই? কারণ আমি বলে দিচ্ছি যে যারা স্নাতক পর্যায়ে পড়াশোনা করে, যারা আন্ডার গ্রেড লেভেলে পড়াশোনা করে বা যারা ব্যাচেলর করতেছে, তারা তাদের আহ, কি বলবো যে স্মার্টফোন ইউজ কত ঘন্টা করতেছে ডেইলি সেটা দেখতে চাচ্ছি। তাহলে এই যে যে আমার গবেষণার আওতাধীন শুধুমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং যারা শুধুমাত্র আন্ডার গ্রেডে পড়াশোনা করে বা ব্যাচেলর করতেছে তারা। এখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয় যদি বলি বা যদি আমি কলেজ বলি বা স্কুল বলি, এইখানে ছাত্রছাত্রীরা আমার আওতাধীন হবে না। এখন পপুলেশন এই আন্ডার গ্রেডের ছাত্রছাত্রীর মধ্যে কারা? এখন বাংলাদেশের যতগুলা পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, এই যতগুলা পাবলিক বিশ্ববিদ্যালয় আছে এই পাবলিক বিশ্ববিদ্যালয়ে যদি আন্ডার গ্রেড লেভেলে যদি 1 কোটি ছেলে মেয়ে পড়াশোনা করে, তাহলে এই পুরো 1 কোটি মানুষ ছাত্রই আমার হচ্ছে পপুলেশন। অর্থাৎ টোটাল পপুলেশনটাকে, আমরা বাংলাদেশের পপুলেশন যদি জিজ্ঞেস করি যে বাংলাদেশের পপুলেশন কতজন, আপনি কি কাউকে বাদ দিবেন? আপনি কিন্তু কাউকে বাদ দিবেন না। অর্থাৎ আপনার যে রিপোর্ট আছে এই রিপোর্ট অনুসারে আপনি হয়তো বলতেছেন 17 কোটি বা 21 কোটি, যেটাই বলে, এখানে ইচ অ্যান্ড এভরিওয়ান হচ্ছে কাউন্ট হবে। এখন সহজ করে যদি বলি বাংলাদেশের পপুলেশন কত, এটা যদি আমি জিজ্ঞেস করি, আপনি এটা বুঝতেছেন যে বাংলাদেশে টোটাল কত মানুষ বাস করে। এখানে কিন্তু আপনি গরুকে কনসিডার করতেছেন না, যে টোটাল কত গরু হচ্ছে, যে গরু এবং মানুষ এই দুটাকে যোগ করতেছেন না। কারণ ইন জেনারেল আমরা যদি পপুলেশন ধরি তখন কি বুঝাইতেছে, তখন শুধু আমরা আদমশুমারি হিসেবে মানুষই বুঝি। বাট গবেষণার ক্ষেত্রে যে কোনো কিছু হতে পারে, এটা ব্যক্তি হতে পারে, বস্তু হতে হতে পারে, প্রাণী হতে পারে, গাছপালা হতে পারে, এভরিথিং এভরিথিং। যেমন আহ, আরো কিছু উদাহরণ দেই, যে আমরা প্রথমে বললাম আন্ডার গ্রেড। এখন আমার চাইতেছি যে আমাদের এই যে যে এসপিএসএস এর যে কোর্সে যারা এনরোল করছে তারা আসলে কতটুকু শিখতে পারতেছে, এটা আমি দেখতে চাচ্ছি। এখন এখানে শর্তগুলা দেখেন, আমি বলে দিচ্ছি কি যে আমাদের রিসার্চ অরবিটের এই যে যে এসপিএসএস কোর্সটা করতেছে সেখানে ছেলেমেয়েরা আসলে বুঝতে পারতেছে কিনা বা কতটুকু জ্ঞানী আমি এটাতে, বা তাদের আইকিউ টেস্ট আমি করতে চাচ্ছি ধরলাম। তাহলে এখানে পপুলেশন আসলে কতজন হবে? এখানে পপুলেশন আমি ধরে নিলাম 66 এখানে জয়েন করছে। তার মানে দেখেন এসপিএসএস এর কোর্স হয়তো আরো অনেকে করাচ্ছে, হ্যাঁ, স্ট্যাটিস্টিক্স হয়তো আরো অনেকে শেখাচ্ছে, কিন্তু আমার গবেষণার আওতাধীন কারা?
যে রিসার্চ অরবিটের এই কোর্সটাতে কারা এনরোল করছে, তার মানে এই যে 66 জন, এই 66 জনই হচ্ছে সব এই আমার টোটাল পপুলেশন, আমার গবেষণার জন্য তাকে আমি পপুলেশন হিসেবে কনসিডার করতেছি। এটা হলো মানুষের ব্যাপারটা। এখন ধরেন আমি চাচ্ছি যে আহ, আহ, আমি ধরে নিলাম আমি হচ্ছে কোথায় বলবো, আমি বাগেরহাটের একটা গ্রামের নাম, আমার গ্রামের নাম হচ্ছে, আমি ধরে নিলাম যে সরি মোল্লাহাট উপজেলা, আমি একটা উপজেলা ধরে নিলাম। আর আমি চাচ্ছি যে বাংলাদেশের মোল্লাহাট উপজেলায় যে আমি হচ্ছে গরুর উপর একটা গবেষণা করব, যে হয়তো অ্যানথ্রাক্স নামে একটা ডিজিজ আছে, যে অ্যানথ্রাক্স নিয়ে আমি গবেষণা করতে চাচ্ছি, যে এই অ্যানথ্রাক্সটা কি পরিমাণে অ্যানথ্রাক্স হয়েছে মানুষের, এই সরি গরুর। তো এইখানে মোল্লাহাট উপজেলার মধ্যে যত গরু আছে, এই প্রত্যেকটা গরু কিন্তু আপনার আমার গবেষণার আওতাধীন। হ্যাঁ, এখন আমি গবেষণা করতেছি কি নিয়ে, গরুর উপরে গবেষণা করতেছি। এই গরু তখন হয়ে যাবে আমার গবেষণার জন্য পপুলেশন। ঠিক আছে, এটা একটা ব্যাপার। এখন আমি দেখতে চাচ্ছি যে আপনার হচ্ছে যে মোল্লাহাট উপজেলায় যে গাড়িগুলো আছে, এদের হচ্ছে গাড়িগুলার আমি মানে ফিটনেসটা আমি চেক করব। তাহলে আমার এই যে যে মোল্লাহাট উপজেলায় যত গাড়ি আছে, এখন গাড়ি বলতে যদি আমি বলি যে না শুধুমাত্র আমি অটো ভ্যান যেগুলো, অটো রিক্সা যেগুলো আছে এটা যদি কনসিডার করি, তাহলে শুধু অটো রিক্সাটাই আমার পপুলেশন হবে। তখন কিন্তু ওই যে আপনার বাস, ট্রাক, মিনি বাস এইগুলা বাদ চলে যাবে। এখন আমি যদি চিন্তা করি যে না, আমি মোল্লাহাট উপজেলার আপনার যতগুলা বাস আছে তাদের ফিটনেসটা আমি দেখতে চাচ্ছি, তখন কি হবে? তখন শুধু বাসগুলাই হচ্ছে আমার পপুলেশন হিসেবে কনসিডার করা হবে। কারণ বাকি বিষয়গুলো হচ্ছে যে আমার গবেষণার আওতাধীন না, তারা যানবাহন এটা ঠিক আছে, বাট এটা আমার গবেষণার আওতাধীন না। হ্যাঁ, এখন ডায়াবেটিসের ক্ষেত্রে যদি আমি বলি যে না আচ্ছা ঠিক আছে, যে আমি দেখতে চাচ্ছি যে বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলায় একটা গবেষণা করব, যে এইখানে মানুষজনের যারা ডায়াবেটিস আক্রান্ত মানুষ বা ডায়াবেটিস পেশেন্ট, তাদের হচ্ছে তাদের খাদ্যাভ্যাসটা আমি দেখতে চাচ্ছি ধরেন। হ্যাঁ, তো এইখানে পপুলেশন আমার কারা হবে, একটু খেয়াল করেন, একটু কমেন্টস করবেন যে একটা সহজ করে যদি আমি বলি যে ধরেন বাগেরহাটে টোটাল মানুষ হচ্ছে আমি ধরলাম যে 1 লাখ। হ্যাঁ, আমি ধরে নিলাম যে বাগেরহাটে টোটাল মানুষ আছে 1 লাখ। এখন এইখানে ডায়াবেটিস রোগ আক্রান্ত রোগীর সংখ্যা হচ্ছে আমি ধরে নিলাম যে 5,000। ঠিক আছে, এখন আমাকে একটু বলবেন এটা যে আমি চাইতেছি যারা ডায়াবেটিস পেশেন্ট তাদের ফুড হ্যাবিট আমি দেখতে চাচ্ছি। তাহলে কি হচ্ছে আমার এখানে আসলে পপুলেশন কতজন হবে আমাকে একটু বলতে পারবেন? যে পেশেন্ট হচ্ছে মানে টোটাল পপুলেশন হচ্ছে 1 লাখ, আপনার হয়তো, আচ্ছা ডায়াবেটিক পেশেন্ট, হ্যাঁ 5,000, ভেরি নাইস। তার মানে আপনি, 5,000। পাঁচ হ্যাঁ হাজার জি। এখন আর একটা ব্যাপার যদি আমি বলি সেটা হচ্ছে যে আহ, এবার আমি চাইতেছি যে না শুধুমাত্র আহ, আহ, উম, যারা মহিলা পেশেন্ট আছেন, যে মেয়ে যারা মহিলা তারা যারা হচ্ছে আপনার ডায়াবেটিস আক্রান্ত, তখন আসলে সিচুয়েশনটা কি হবে? তখন কি আসলে এই 5,000ই কি আমার পপুলেশন হিসেবে কনসিডার হবে? না, তখন কিন্তু হবে না। না। তখন আমাকে দেখতে হবে যে উম, আহ, কতজন ফিমেল এফেক্টেড? জি, তার মানে হচ্ছে যতজন ফিমেল হচ্ছে যে আমার ডায়াবেটিস পেশেন্ট আছে, তারাই শুধুমাত্র আমার পপুলেশন হিসেবে কনসিডার করা হবে। কারণ ভেরি সিম্পল কয়েকটা, আমাদের ব্যক্তি জীবনে আমরা যে পপুলেশন বলতে আদমশুমারি যে পপুলেশন বুঝি, নট লাইক দ্যাট। এখন আমি চাইতেছি খুব আর একটা সহজ উদাহরণ দেই। কি বলবো, যে আমাদের ক্লাসে আমরা ধরে নিই আপনি আন্ডার গ্রেডে পড়াশোনা করেন, আমি একটা বিশ্ববিদ্যালয়ের হচ্ছে যে ফার্স্ট ইয়ারের যে ছেলে মেয়েরা আছে তাদের উপর একটা গবেষণা করবো। তার মানে শুধু ফার্স্ট ইয়ারের ছেলে মেয়েরা আমার পপুলেশন, এখানে বাকিরা কিন্তু আমার পপুলেশন হচ্ছে যে পপুলেশন হিসেবে আমার কনসিডার হবে না। ইটস ভেরি সিম্পল। হ্যাঁ, তো এটা পপুলেশন মানে যে শুধু মানুষ হতে হবে, নট লাইক দ্যাট। ঠিক আছে, এটা কি হতে পারে, যে এটা মানুষ হতে পারে, প্রাণী হতে পারে, কোনো একটা ঘটনা হতে পারে। যেমন আমি চাইতেছি ঢাকা শহরে প্রতিদিন কতগুলো অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং অ্যাক্সিডেন্ট গুলার কারণ কি। হ্যাঁ, তার মানে আমি বলে দিচ্ছি যে অ্যাক্সিডেন্ট গুলার কারণটা আমি আইডেন্টিফাই করতে চাচ্ছি। হ্যাঁ, তখন কি হচ্ছে যে ঢাকায় যত অ্যাক্সিডেন্ট হবে না কেন, এই প্রতিটা অ্যাক্সিডেন্টই হচ্ছে আমার পপুলেশন হিসেবে কনসিডার করা হচ্ছে, যদি আমি প্রত্যেকটা রেকর্ড নিই। হ্যাঁ, যদি আমি স্পেসিফিক করতাম যে বাস অ্যাক্সিডেন্ট কতগুলো হচ্ছে, তার মানে তখন এই বাস অ্যাক্সিডেন্ট যে ইভেন্টটা এটা হইতেছে আমার পপুলেশন। ঠিক আছে, দিস ইজ দ্য থিং, এটা নট লাইক যে আপনার সরাসরি কি হিসেবে কনসিডার করতে হবে যে মানুষ পপুলেশন না, অনেক সময় আমি এটা ভুলে যাই। গেল। এখন স্যাম্পলের ক্ষেত্রে স্যাম্পলটা কি? স্যাম্পলটা হচ্ছে যে আপনার স্যাম্পলের ডেফিনেশন হয়তো আপনারা পড়ছেন, যারা স্ট্যাটিস্টিক্স কোনো কালে হয়তো পড়ছিলেন, যে রিপ্রেজেন্টেটিভ পার্ট অফ পপুলেশন। হ্যাঁ, তার মানে
আমাদের 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 ডেইলি লাইফে আসলে কি হয়, যে দেখেন এখানে যে ইমেজটা দেওয়া আছে, ওই যে কিছু লাল করে দেওয়া আছে, তার মানে এই পুরো যে নাম্বারটা, এটা হচ্ছে পপুলেশন, এবং এই যে যে লাল করে দেওয়া আছে, আহ, এই লাল জামা গায়ে দেওয়া, তারা হচ্ছে আমার স্যাম্পল হিসেবে কনসিডার করা হচ্ছে। এখন স্যাম্পল কনসেপ্টটা কেন আসছে, এটা যদি আমরা এক্সাম্পল হিসেবে নেই, যে আমি তো বললাম যে আমি চাচ্ছি কি, যে বাংলাদেশের যতগুলা পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, এই পাবলিক বিশ্ববিদ্যালয়ের আন্ডার গ্রেডে যারা পড়াশোনা করে, তারা প্রতিদিন কত ঘন্টা মোবাইল ফোন ইউজ করে সেটা আমি দেখতে চাচ্ছি। এখন দেখেন, বাংলাদেশে তো পাবলিক বিশ্ববিদ্যালয়ের এমনিতেই অভাব নেই, তারপরে আন্ডার গ্রেডে যে পরিমাণ স্টুডেন্ট, এর প্রত্যেকের কাছে থেকে আসলে ইন্ডিভিজুয়ালি ডাটা নেওয়া বা ডেটা নেওয়া, এটা আসলে আমাদের পক্ষে সম্ভব হয় না। যদি না কি হয়, যে অসম্ভব না, বাট আমি যদি এটা করতে চাই আমার জন্য এটা কঠিন হয়ে যাবে, কারণ আমার ওই লেভেলে টাকা নাই। হ্যাঁ, আমার ওই লেভেলের সময়ও নাই। তখন কি হবে, তাহলে কি আমি গবেষণাটা করব না? ডেফিনেটলি করব। তখন আমি কি করব, আমি হয়তো বা আচ্ছা ঠিক আছে সবগুলা বিশ্ববিদ্যালয় নিব না, আমি হয়তো যে প্রত্যেক বিভাগ থেকে একটা করে বিশ্ববিদ্যালয় নিয়ে আমি দেখতে চাইলাম। হ্যাঁ, প্রত্যেক বিশ্ববিদ্যালয় বিভাগ থেকে, বাংলাদেশে 8টা বিভাগ আছে, 8টা বিভাগ থেকে আমি 8টা বিশ্ববিদ্যালয় নিলাম, 8টা বিশ্ববিদ্যালয়ের আন্ডার গ্রেডে যারা পড়াশোনা করছে তাদের ডেটা আমি নিলাম। তো এখন কি হলো, যে দেখেন এই যে আমি পপুলেশন থেকে ছোট করে নিয়ে আসলাম, যেটা হচ্ছে একটা পার্ট অফ পপুলেশন। পপুলেশন কারা ছিল, যে সব আন্ডার গ্রেডের ছাত্র ছিল। আমি এটা ভাগ করে নিয়ে আসলাম, যে প্রত্যেকটা জেলায়, সরি প্রত্যেকটা বিভাগের থেকে আমি একটা করে বিশ্ববিদ্যালয় নিচ্ছি। অথবা কি হতে পারে, যে ঠিক আছে ঢাকা শহরে তো বিভিন্ন জায়গার মানুষ থাকে, তাহলে আমি শুধুমাত্র ঢাকায় যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, সেই বিশ্ববিদ্যালয়ে যে আন্ডার গ্রেডে পড়াশোনা করা যে স্টুডেন্টগুলো আছে, আমি তাদের কাছ থেকে তথ্য নিলাম। এটা কি হচ্ছে, যে পার্ট অফ পপুলেশন, স্যাম্পলটাকে আমরা বলতেছি পার্ট অফ পপুলেশন। যেমন আর একটা উদাহরণ দিই, এই যে ডায়াবেটিস পেশেন্টদের কথা বললাম, এখন বাগেরহাটের প্রত্যেকটা জায়গা থেকে, প্রত্যেকটা উপজেলা থেকে, প্রত্যেকটা ইউনিয়ন থেকে এই আপনার পেশেন্ট খুঁজে আইডেন্টিফাই, হয়তো পেশেন্টের হয়তো লিস্ট আছে, কিন্তু প্রত্যেকের বাসায় গিয়ে গিয়ে আমি ডেটা নিয়ে আসা, এটা আমার জন্য অনেক বেশি কঠিন হয়ে যাবে। তখন আমি কি করতে পারি, আমি হয়তো যে আমার হয়তো 5,000 জনের নাম আছে, নাম থাকার পরে আমি এটা লটারি করে এখান থেকে 200 জনকে নিলাম। লটারি, এই 200 জনের কাছে আমার জন্য পৌঁছানোটা কি হয়, তুলনামূলকভাবে সহজ হয়। আমি হয়তো বা 200 জনের কাছে পৌঁছাইতে গেলে আমি হয়তো 10 দিনে আমি গবেষণাটা শেষ করে ফেলতে পারবো, আমার খরচটাও কম হবে। তো স্যাম্পলটা কি করতেছে, ওই যে পপুলেশনের একটা অংশ, হ্যাঁ এই অংশটাই হচ্ছে স্যাম্পল। এখন এখানে একটা শব্দ আছে, যে যেটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ পার্ট অফ পপুলেশন, অর্থাৎ ওই অংশটা যেটা হচ্ছে আমার টোটাল পপুলেশনকে রিপ্রেজেন্ট করবে। হ্যাঁ, এখন একটা বিষয় হচ্ছে কি, যে আমরা আহ, বিশ্ববিদ্যালয়গুলোতে কি হয়, যে আমাদের একজন রিপ্রেজেন্টেটিভ থাকে, তাই না? প্রত্যেক ক্লাসে একজন করে রিপ্রেজেন্টেটিভ থাকে, যেটাকে আমরা সিআর বলে থাকি, যে ক্লাস রিপ্রেজেন্টেটিভ। এর আসলে কাজ কি? এই সিআর এর কাজটা হচ্ছে যে ওই ক্লাসে যত স্টুডেন্ট আছে তাদের হয়ে সে হচ্ছে কথা বলে। তার মানে স্যারেরা কি করে, স্যারেরা কি, যখন কোনো একটা ইনফরমেশন দেয় যে তোমাদের আগামীকালকে ক্লাস হবে না, স্যার কিন্তু প্রত্যেককে গিয়ে গিয়ে ইনফরমেশন দিচ্ছে না। সে শুধু যে রিপ্রেজেন্টেটিভ আছে তাকে ইনফরমেশন দিচ্ছে, এবং এটাতে সে শিওর হয়ে যাচ্ছে যে আচ্ছা ঠিক আছে বাকিরা ইনফরমেশনটা পেয়ে গেছে। তো ঘটনাটা হচ্ছে এরকম, বা ব্যাচের একটা ঘটনা, একটা গ্যাঞ্জাম হয়েছে, এখন স্যার যদি প্রত্যেকে বা ডিপার্টমেন্টে যিনি ডিন আছেন, উনি যদি প্রত্যেককে ডেকে ডেকে জিজ্ঞেস করে যে বাবা ঘটনাটা কি আমাকে বলো তো, তখন কি হবে? তখন এটা মানে একটা ম্যাসাকার অবস্থা হয়ে যাবে। তখন কি হবে, এটা আসলে পসিবল না। স্যারের এত সময় নাই। তখন ওদের রিপ্রেজেন্টেটিভ বা 3-4 জনকে ডেকে নিল, আচ্ছা তোমরা বলো তো ঘটনাটা কি হয়েছিল। তো এই যে যে 4 জনকে ডেকে নিয়ে প্রফেসর যখন আলোচনা করে একটা কনক্লুশনে চলে আসতেছে, তাই না? তার মানে এই 4 জন হচ্ছে ওই টোটাল পপুলেশনকে, ওই টোটাল ক্লাসরুমকে রিপ্রেজেন্ট করতেছে। এখন এই ব্যাপারটা মাথায় রাখতে হবে, ডেফিনেটলি স্যাম্পল হতে গেলে শুধুমাত্র পার্ট অফ পপুলেশন হলে হবে না, এটা অবশ্যই রিপ্রেজেন্টেটিভ পার্ট অফ পপুলেশন হতে হবে। বিষয়টা কেমন, এখন আপনি চাইতেছেন যে ক্যাম্পাসের কি ঘটনা, আপনার, আমি ধরে নিলাম যে আমাদের এই যে যে হরতাল দিল, হরতালে আপনার ক্যাম্পাসে একটা গ্যাঞ্জাম হয়েছে। গ্যাঞ্জাম হয়েছে, প্রক্টর স্যার হচ্ছে 3-4 জনকে ডাকছে, যে আগামীকালকে সকালবেলা হচ্ছে যে প্রক্টর স্যার চিন্তা করলো 4-5 জনের সাথে কথা বলবে। এখন উনি কাকে ডাকছে, আমি ধরি যে মনে করেন যে আমি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কথা চিন্তা করি, গ্যাঞ্জামটা এখানে বাদশা আমি ধরলাম। এখন উনি এমন একজনকে হচ্ছে বা এমন 5 জনকে উনি ডেকে নিয়ে আসছেন ওনার অফিসে, যারা আসলে হলেই থাকে না, যারা থাকে হচ্ছে বাসায়, বাসা থেকে যাওয়া আসা করে। এখন এই যে যে 5 জনকে উনি ডেকে নিয়ে আসলে, যে গতকালকে রাতে হলে কি হয়েছে, তোমরা একটু আমাকে বলো তো। তাহলে এই যে যে 5 জন,
এই পাঁচজনও তো ছাত্র, ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তো তারা যদি এসে ঘটনা ব্যাখ্যা করে, তাহলে এটা কি আসলে রিপ্রেজেন্ট করবে গতকালকে ঘটনা? কি এটা কি আসলে বাস্তব ঘটনা? কি এটা ফুটে আসবে আমাদের? আমাকে একটু বলেন। আসবে না। তার মানে এই যে দেখেন, তার মানে এরাও কিন্তু আপনার বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। কিন্তু এই যে যে স্যাম্পলটা আমি নিলাম, এই স্যাম্পলটা আসলে কি হচ্ছে না, এই স্যাম্পলটা আসলে রিপ্রেজেন্ট করতেছে না, রিপ্রেজেন্টেটিভ পার্ট অফ পপুলেশন হচ্ছে না। আমাকে কি করতে হচ্ছে তাহলে? আমাকে করতে হবে, আচ্ছা ঠিক আছে, যারা ওই দিন হলে ছিল বা যারা ক্যাম্পাসে ছিল, যারা ওইটা সরাসরি ইনভলভ ছিল। এখন আমি হলে ছিলাম কিন্তু আমি ঘুমাইছিলাম, আমি জানিই না, এমন ঘুমাইছি যে আমি মানে জানিই না যে মারামারিটা লাগছে। মানে আমি হয়তো কার কাছ থেকে শুনছি, আমি হয়তো মনে করেন যে অমুক ভাইয়ের কাছ থেকে একটু শুনলাম, তমুক ভাইয়ের কাছ থেকে শুনলাম, তখন আমি স্যারের কাছে যে বলি এটা কি হবে, মিসলিডিং হবে। এইখান থেকে শুনে আমাদের প্রফেসর বা আমার যে ডিন, উনি যে সিদ্ধান্তটা নিয়ে, এই সিদ্ধান্তটা কি হবে, ভুল হবে। দ্যাট ইজ ওয়াই এই যে যে স্যাম্পলটা কি হতে হয়, যে রিপ্রেজেন্টেটিভ পার্ট অফ পপুলেশন। হ্যাঁ। তো এই যে যে ব্যাপারটা, এই ব্যাপারটা হচ্ছে আমাদেরকে মাথায় রাখতে হবে। তার মানে পপুলেশন বুঝলাম যে টোটাল সেট অফ ইভেন্ট, একটা ঘটনার সাথে বা একটা গবেষণার আওতাধীন যে ব্যক্তি বস্তু বা যা কিছু আছে না কেন, এই প্রত্যেকটা জিনিস হচ্ছে সবার লিস্টটা যেটা, এটা হচ্ছে পপুলেশন, এবং স্যাম্পলটা হচ্ছে পার্ট অফ পপুলেশন। এখন আমাদের ক্লাসের মানুষ সংখ্যা হচ্ছে আপনার 100 জনের মতো হয়তো আপনার রেজিস্ট্রেশন করছে, এখন 67 জন আছে। এখন আমি হচ্ছে যে ওই 68 জনের 67 জনের পরে যারা আছে, যারা এখন জয়েন করেনি, তারা যদি আমাকে রিভিউ দেয়, এটা আসলে রিভিউ হবে না, ভুল হবে। তো আমাকে এই স্যাম্পলটা নিতে হবে কাদের কাছ থেকে? এই যে আজকে যে 67 জন আছে বা 68 জন আছেন, এনাদের কাছ থেকে যদি আমি জিজ্ঞেস করি যে ক্লাস কেমন ছিল বা ইটিসি 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 ব্লা ব্লা ব্লা, তো তখন কি হবে? তখন আমি একটা যে এটার উপর বেস করে যে আমি সিদ্ধান্ত নিব, এই সিদ্ধান্তটা কি হবে, তখন অ্যাকিউরেট হবে। তো স্যাম্পল রিপ্রেজেন্টেটিভ পার্ট অফ পপুলেশন। তো পপুলেশন স্যাম্পল নিয়ে এখন কারো কোনো কনফিউশন, উদাহরণ গঠিত বা বুঝতে? সাউন্ড কোয়ালিটি ইজ নট গুড, আমি বুঝতে পারতেছি না, আমি তো। আচ্ছা দাঁড়ান, একটু ট্রাই করি আমি, হ্যাঁ, জাস্ট এ মিনিট। আমি ভিডিওটা অফ রাখি, তাহলে হয়তো একটু সুবিধা হবে। আচ্ছা, এখন কি ক্লিয়ার শোনা যাচ্ছে? একটু কাইন্ডলি বলবেন, হ্যাঁ। আচ্ছা, ওকে ফাইন। ওকে। আচ্ছা, পপুলেশন স্যাম্পল কি বোঝা গেছে নাকি আর একটু এক্সপ্লেন করা লাগবে? একটু কাইন্ডলি জানাবেন আমাকে। আচ্ছা, একটা কোশ্চেন করছেন যে ভাই আমি যদি খুলনার 3-4টা ওয়ার্ড নিয়ে কাজ করি, তখন আসলে কত পপুলেশন হবে? দেখেন, এই যে ওয়ার্ডের যে ব্যাপারটা চলে আসছেন এখানে, যদি আমি বলি, আপনি আপনার গবেষণায় আহ, কোনটাকে আসলে স্টাডি এরিয়া হিসেবে ডিফাইন করতেছেন সেটার উপর ডিপেন্ডস করবে। যেমন আপনি যদি উল্লেখ করেন যে আমাদের একটা গবেষণার ক্ষেত্রে আমি যদি বলি, আমরা গবেষণাটা ছিল এরকম যে আমার বাসা যেহেতু বাগেরহাট, খুলনায় আমার অ্যাক্সেসিবিলিটিটা অনেক ভালো। তো আমরা হচ্ছে খুলনার যে ইনফর্মাল সেক্টর আছে, এই ইনফর্মাল সেক্টরে যারা যে উইমেনরা কাজ করেন, খুলনা সিটি কর্পোরেশন, আমাদের স্টাডি এরিয়াটা ছিল কোথায়, খুলনা সিটি কর্পোরেশন ছিল। এবং আমরা পরবর্তীতে কি হয়েছে, আমরা তো খুলনা সিটি কর্পোরেশনের প্রত্যেকটা ওমেনের কাছ থেকে, যারা ইনফর্মাল জবে আছে তাদের কাছ থেকে কিন্তু আমরা ডেটা নিই নাই। বাট আপনি যখন ডিক্লার করলেন যে খুলনা সিটি কর্পোরেশন আপনার স্টাডি এরিয়া, তখন এই খুলনা সিটি কর্পোরেশনের প্রত্যেকটা ওয়ার্ডে টোটাল যে পরিমাণ মানুষ আছে, মানে ইনফর্মাল ওয়ার্কার আছে, ওমেন ইনফর্মাল ওয়ার্কার, এই সবাই আপনার পপুলেশন হিসেবে কনসিডার করতে হবে। এখন আপনি ওয়ার্ডে কেন আসলেন আসলে? ওয়ার্ডে কেন আসছেন এই কারণে যে আপনার তো বাজেট নাই। আপনি স্যাম্পলিং টেকনিকের মাধ্যমে, স্যাম্পলিং টেকনিক নিয়ে আমরা আলোচনা করব, যে আপনি যেহেতু বাজেট নাই, আপনি স্যাম্পলিং টেকনিকের মাধ্যমে এই এরিয়াটাকে ছোট করে আসলেন।
ছোট করে আস্তে 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 কি হচ্ছে, যে আপনি হয়তো তিনটা ওয়ার্ড সিলেক্ট করলেন। এই যে যে তিনটা ওয়ার্ড সিলেক্ট করলেন, এই তিনটা ওয়ার্ডের যতজন আছে, এই ততজনই হচ্ছে যে আপনার মানে কি হবে, তখন ওটা আপনার স্যাম্পল হিসেবে কনসিডার করতে হবে। ওরা কিন্তু আপনার টোটাল পপুলেশন কিন্তু ওই তিনটা ওয়ার্ডে যারা আছে সেটা না। আপনি সিটি কর্পোরেশন, আর যদি আপনি ডিক্লার করেন যে অমুক ওয়ার্ডের আপনি গবেষণা করতেছেন, যে ওই ওয়ার্ডে যারা আপনার হচ্ছে যে ডায়াবেটিস পেশেন্ট আছে তাদের ফুড, মানে ফুড হ্যাবিট আপনি দেখতে চাচ্ছেন, যদি ডিক্লেয়ার করেন ওই পার্টিকুলার ওয়ার্ড নিয়ে আপনার গবেষণা, তখন হচ্ছে ওইখানে যারা আছে তারা হচ্ছে টোটাল পপুলেশন। ক্লিয়ার বিষয়টা? সরি, আমি এখানে কখনোই এই সমস্যাটা হয় না, বাট ভেরি আনফরচুনেটলি প্রবলেমগুলো ফেস করতেছি আজকে। আচ্ছা, এখন আমার কথা তো শোনা যাচ্ছে, রাইট? জি, শোনা যাচ্ছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, সরি আসলে আচ্ছা, বিগত 5 মিনিটে আমরা কিছুই শুনতে পারিনি, রাইট? আচ্ছা, এক আপু কোশ্চেন করছিলেন যে ভাই আমি যদি খুলনার 3-4টা ওয়ার্ড নিয়ে আমি যদি গবেষণা করি তাহলে পপুলেশন কত হবে আসলে, হ্যাঁ? তো এটা হচ্ছে যে আপনি আপনার গবেষণা যেটা ক্লেম করতেছেন, যদি আপনি চিন্তা করেন যে না আপনি খুলনা সিটি কর্পোরেশনের আহ, যে বাসিন্দারা আছে তাদেরকে নিয়ে আপনি গবেষণা করবেন, তখন কি হবে, তখন এই খুলনা সিটি কর্পোরেশনের যত মানুষ আছে এরা প্রত্যেকেই আপনার কি হিসেবে কনসিডার করা হবে, তাদেরকে হচ্ছে আপনি আপনার পপুলেশন হিসেবে কনসিডার করা হবে। যদি ধরে নিলাম খুলনা সিটি কর্পোরেশন 1 লাখ মানুষ আছে, এই 1 লাখ টোটাল হচ্ছে আপনার পপুলেশন। এখন আপনি যদি, আমরা অনেক সময় ওয়ার্ডে কেন আসি, ওই যে আমি যেটা বললাম যে আমাদের কিছু বাজেট কনস্ট্রেইন থাকে, আমাদের সময় কম থাকে, তখন আমরা কি করি, এটা কমায় নিয়ে আসি। এখন এই খুলনা সিটি কর্পোরেশনকে আমি রিপ্রেজেন্ট করতেছি হয়তো বা 3টা ওয়ার্ড দিয়ে, যে আমি র্যান্ডমলি 3টা ওয়ার্ড নিলাম। এই 3টা ওয়ার্ড হয়তো আমি সিলেক্ট করছি, যে 1 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড, আর 7 নাম্বারটা আমার কাছে আসলো। তখন এই 3টা আহ, এই ওয়ার্ডের যে টোটাল পপুলেশনটা থাকবে, মানে যে মানুষগুলা থাকবে, তারা আমার স্যাম্পল হবে, তারা আমার পপুলেশন হবে না। কিন্তু আপনি যদি গবেষণাটাই উদ্দেশ্য হয় যে না ওই একটা নির্দিষ্ট ওয়ার্ডে, আমি ধরলাম ওই ওয়ার্ডের যে কাউন্সিলর আছে উনি একটা গবেষণা করতে যাচ্ছে যে ওনার ওয়ার্ডের মানুষজন কতটা স্বাস্থ্য সচেতন, তাহলে উনি যখন এই গবেষণাটা করবেন, ওয়ার্ড যখন মেইন ফোকাস হবে, স্টাডি এরিয়া হবে, তখন ওই ওয়ার্ডের সবাই তখন পপুলেশন হয়ে যাবে। হ্যাঁ, তখন তার আর স্যাম্পল থাকবে না। ক্লিয়ার বিষয়টা? ওকে। আচ্ছা, এবার হচ্ছে আমরা প্যারামিটার এবং স্ট্যাটিস্টিক, এই দুটো জিনিস হচ্ছে আমাদের মাঝে মাঝে আমাদের কাজে লাগে। এটা সরাসরি খুব একটা কাজে আমাদের কখনো লাগে না, খুব কোনো অ্যানালাইসিস আমি সরাসরি এই জিনিসগুলা পাই নাই। বাট এই শব্দগুলা হচ্ছে মাঝে মাঝে আপনাদের সামনে মানে চলে আসবে। তো এটার জন্য আমার কাছে মনে হয়েছে যে না, প্যারামিটার এবং স্ট্যাটিস্টিক এই দুটো বিষয় জানতে হবে। সহজ কথা, প্যারামিটার রিলেটেড হচ্ছে পপুলেশনের সাথে, স্ট্যাটিস্টিক এটা রিলেটেড স্যাম্পলের সাথে। অর্থাৎ পি রিলেটেড পি এর সাথে, এস রিলেটেড এস এর সাথে। ধরেন ওই যে যেটা বললাম, আমি গভর্নমেন্ট আমাকে হইতেছে টাকা দিল, যে মনে করে আমাকে 100 কোটি টাকা দিয়ে বলতেছে যে তুমি আসলে এই গবেষণাটা করো যে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের আন্ডার গ্রেডে যত ছাত্র আছে তারা আসলে তাদের অ্যাভারেজ বা ডেইলি হচ্ছে যে গড়ে তারা কত সময় স্মার্টফোন ইউজ করে, এটা তুমি আমাকে আইডেন্টিফাই করে দাও। তো ওকে ফাইন, গভর্নমেন্ট আমাকে হয়তো 100 কোটি টাকা দিল, আমি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের টিচারদেরকে আমি দিয়ে দিলাম, বা ভাইস চ্যান্সেলরকে আমি বললাম যে আমার প্রত্যেকটা স্টুডেন্টের এই রিপোর্টটা লাগবে, তারা স্টুডেন্ট ধরে ধরে আমাকে একটা তথ্য দিল। অর্থাৎ আমি ধরে নিলাম বাংলাদেশের সবগুলা পাবলিক বিশ্ববিদ্যালয় আন্ডার গ্রেডে মিলায়ে, জাস্ট সহজ করে আমি ধরে নিলাম আমার হয়তো 1,000 ছাত্র আছে। তো এই 1,000 যে ছাত্র আছে, 1,000 ছাত্রের প্রত্যেকের কি নিলাম আমি, যে তারা প্রতিদিন কয়েক ঘন্টা স্মার্টফোন ইউজ করে। আমি ধরে নিলাম এই 1,000 জনের কত ঘন্টা করে স্মার্টফোন ইউজ করে, এই তথ্যটা আমার কাছে আছে। এইখান থেকে আমি একটা গড় বের করলাম। গড় বের করে আমি পাইলাম হচ্ছে যে গড়ে হয়তো 10.7 ঘন্টা। তো দেখেন, এই যে যে আমি গড় স্মার্টফোন ইউজ যে পেলাম পুরা পপুলেশনের, তখন এটা হয়ে যাবে প্যারামিটার।
অর্থাৎ কোনো একটা পপুলেশনের সত্যিকারের যে মানটা, ওই পপুলেশনের টোটাল যে মানটা, এইটা যদি আমার কাছে থাকে, সেটা হচ্ছে আমি প্যারামিটার বলতেছি। এখন আমার এখানে 67 জন স্টুডেন্ট আছে আজকে, বা আমরা আমরা 67 জন ক্লাস করতেছি। তো এই 67 জনের সবার যদি তথ্য আমার কাছে থাকে এবং আমি তাদের একটা গড় বয়স বের করলাম, তখন কি হচ্ছে, এই 67 জনের সবার তথ্য আমার কাছে আছে, আমি এখান থেকে গড় বের করলাম। তাহলে এখানে এই গড়টাকে আমরা বলতেছি প্যারামিটার। কেন প্যারামিটার? কারণ এটা তো পপুলেশনের গড় আমি পেয়েছি, এটা হচ্ছে প্যারামিটার। এখন আমি ভাবলাম যে না, এখন স্ট্যাটিস্টিকে আসি। স্ট্যাটিস্টিক রিলেটেড কিসের সাথে? স্যাম্পলের সাথে। এখন আমি যে ধরে নিলাম আমার তো অত টাকা নাই, তখন কি করব আমি? আমি এবার চলে আসলাম যে আচ্ছা, ঢাকায় যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, এই বিশ্ববিদ্যালয় হচ্ছে আমার রিপ্রেজেন্টেটিভ পার্ট অফ পপুলেশন। অর্থাৎ এই বিশ্ববিদ্যালয়ের গুলোতে আন্ডার গ্রেডে যে ছেলে মেয়েরা পড়ে, তাদের হচ্ছে স্মার্টফোন ইউজের ব্যাপারটা আমি নিয়ে আসলাম, যে তাদের তথ্যটা আমার কাছে আছে। তখন কি হচ্ছে দেখেন, এরা আমার কি ছিল? এরা ছিল আমার স্যাম্পল। এই স্যাম্পল থেকে আমি তাদের কি পাইলাম, একটা গড় স্মার্টফোন ইউজ পেলাম, যে কত ঘন্টা ইউজ করতেছে। আমি এটা পাইলাম হয়তো বা ধরেন যে 9.95। ঠিক আছে। তো এই যে যে 9.95 পেলাম, আগেরটা ছিল 10.7। এটা কি ছিল? প্রত্যেকটা স্টুডেন্টের তথ্য আমার কাছে ছিল, সেইখান থেকে আমি গড় বের করছি। এটা হচ্ছে প্যারামিটার ছিল। আর এই যে স্যাম্পল থেকে যে আমি 9.95 পেলাম, এটা স্যাম্পল থেকে পেয়েছি, এই জন্য এটাকে আমি বলতেছি স্ট্যাটিস্টিক। এখন স্ট্যাটিস্টিকটা কেন দরকার? ওই যে, যে পপুলেশন সম্পর্কে আমাদের একটা আইডিয়া পাওয়া যায়। হ্যাঁ, যে আচ্ছা ঠিক আছে, সবার তথ্য তো আমার পক্ষে এখন ফাইন্ড আউট করা পসিবল না। তখন কি, যে স্যাম্পল থেকে নিচ্ছি, এই স্যাম্পল থেকে আমি ধরে নিতে পারি যে আমার আগে ছিল 10.7, এখন আমি পাইছি 9.95। তার মানে কাছাকাছি একটা আইডিয়া পাইছি, আচ্ছা ঠিক আছে, অ্যারাউন্ড এরকম হবে, 9-10 9-10-এর মধ্যে থাকবে। তো দিস ইজ ভেরি সিম্পল। পপুলেশন থেকে আপনি যখন টোটাল পপুলেশনে প্রত্যেকটা এলিমেন্টস থেকে বা প্রত্যেকটা রেসপন্ডেন্ট থেকে আপনি যে তথ্যটা পাবেন, সেটা হবে প্যারামিটার। আর স্ট্যাটিস্টিকের কনসেপ্টটা কোথা থেকে আসতেছে? যে স্যাম্পল থেকে আপনি যেটা পাইলেন, সেটা হচ্ছে যে আমরা স্যাম্পল স্ট্যাটিস্টিক হিসাবে ধরে নিচ্ছি। এখন এটা হতে পারে এজ, হতে পারে এটা যে কোনো কিছু, এটা গড় হতে পারে, মিন মিডিয়ান হতে পারে, পার্সেন্টেজ হতে পারে, এভরিথিং এভরিথিং যা কিছু হোক না কেন, এটা হচ্ছে আপনার স্ট্যাটিস্টিক হিসাবে কনসিডার করতে হবে। প্যারামিটার স্ট্যাটিস্টিক কি বোঝা গেছে মোটামুটি? আর একটু সংক্ষেপে যদি বলেন আরেকবার ভালো হয়। আচ্ছা, ধরেন কোনো একটা তথ্য আপনি যদি পপুলেশন থেকে পেয়ে থাকেন, সেটা হবে প্যারামিটার। প্যারামিটারের পি এবং পপুলেশনের পি সেম, মাথায় রাখতে সহজ করে বোঝার জন্য। এবং স্ট্যাটিস্টিকটা হচ্ছে যে কোনো একটা তথ্য, সেটা যে বা ক্যালকুলেটিভ ভ্যালু, যে কোনো একটা ক্যালকুলেটিভ ভ্যালু, এটা যদি পপুলেশনের থেকে পান, তখন হচ্ছে এটা প্যারামিটার। আর যদি স্যাম্পল থেকে পান, সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক। পপুলেশন থেকে পাওয়া কঠিন কেন? কারণ ওই যে, প্রত্যেকটা স্টুডেন্টকে ধরে ধরে আপনার এটা ফাইন্ড আউট করে নিয়ে আসাটা কঠিন। কিন্তু আপনি যদি করে ফেলতে পারেন, যে 1 কোটি স্টুডেন্টদের তথ্য আপনার কাছে আছে, ওইখান থেকে গড়টা বের করলেন, এটা হবে প্যারামিটার। আর যদি আপনি 500 জন স্টুডেন্ট র্যান্ডমলি ফাইন্ড আউট করে নিয়ে আসেন, সেটা হয়ে যাবে স্ট্যাটিস্টিক। দ্যাটস ইট। ওকে। আচ্ছা, যদি আপনার প্যারামিটার থাকে, দেন স্ট্যাটিস্টিক দরকার নাই, কিন্তু আপনি তো প্যারামিটার পাবেন না। হ্যাঁ, আপনি যে কোনো একটা গবেষণা যদি আপনি করতে চান, মোস্ট অফ দ্য টাইম হচ্ছে প্যারামিটার থাকে না আমাদের কাছে। হ্যাঁ, কারণ কখন কোথায় কে, এখন বাংলাদেশের ধরেন যে আমি যেটা বললাম, যে প্রতি বিশ্ববিদ্যালয়ে প্রতিটা আন্ডার গ্রেড স্টুডেন্ট কাছ থেকে আপনি তো তথ্য তো খুঁজে বের করতে পারবেন না। যদি পাওয়া যায়, তাহলে তো আমি অ্যাকুরেট ইনফরমেশনটা পাচ্ছি। এই পাওয়াটা অনেক সময় কঠিন হয়ে যায়, বিধায় আমরা আসলে স্ট্যাটিস্টিক এটা ব্যবহার করি, যে এটা আমাদের জন্য পসিবল হয়। ওকে। এখন আপনার ছোট স্যাম্পল যদি হয়ে থাকে, তখন আপনি হয়তো প্যারামিটার ফাইন্ড আউট করতে পারবেন। কিন্তু যদি আপনার স্যাম্পল মানে পপুলেশন যদি অনেক বড় হয়ে থাকে, তখন কি হবে? তখন আসলে আপনি তখন আর প্যারামিটারটা খুঁজে পাবেন না। তখন কি হয়? তখন আমার একটা আইডিয়া পাওয়ার জন্য, পপুলেশন সম্পর্কে একটা আইডিয়া পাওয়ার জন্য, তখন আমরা আসলে এই স্ট্যাটিস্টিক ব্যবহার করি। জাস্ট এটা যে কোনো মান হতে পারে, শুধু এই জিনিসটাকে এক কথায় হচ্ছে আপনার স্ট্যাটিস্টিক বলে, নাথিং এলস। আচ্ছা, এবার হচ্ছে আহ পরিসংখ্যান হচ্ছে কয় প্রকার, এটা আমি আপনি জানি, রাইট? আহ, আমরা পরিসংখ্যানে যারা কোর্স করছি, আমরা এইটা জানি না এমনটা কিন্তু খুবই কম হয়। একটা হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, আর একটা বলি হচ্ছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। হুম। তো এখানে যে টার্মটা, এই টার্ম দুটা থেকেই আমরা আসলে একটা ভালো ধারণা পাই।
কেমন ধারণা হতে পারে দেখেন, যে ডেসক্রিপটিভ মানে হচ্ছে বর্ণনা করা, ঠিক আছে, আর ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স ইনফার করা, তাই না, প্রিডিক্ট করা। এটা হচ্ছে এখান থেকে আমরা বুঝে ফেলতে পারি। অর্থাৎ পরিসংখ্যানের যে অংশটা বা পরিসংখ্যানের যে অ্যানালাইসিস গুলা শুধুমাত্র কোনো একটা ঘটনাকে বর্ণনা করে, নাথিং এলস, হ্যাঁ, সেটা হচ্ছে আপনার ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। বিষয়টা কেমন আমি আপনাকে বলি, যে ধরেন আমরা একটা বিশ্ববিদ্যালয়ে একটা ডিপার্টমেন্টের আমরা একটা গবেষণা করতেছি, যে এইখানে ছেলে মেয়েদের সিজিপিএটা আমি পেলাম, যে আসলে আহ, এ গ্রেড কত, এ প্লাস কতজন পাইছে, মানে তাদের গ্রেডের আমি হয়তো কিছু ডেটা আমি হয়তো আপনার এদের এখান থেকে আমি নেওয়া ট্রাই করতেছি, যে তাদের আসলে ঘটনাটা কি, এই ব্যাপারটা বোঝার জন্য। আহ, যে আচ্ছা ঠিক আছে, এখন আমি ধরে নিলাম আমার স্টুডেন্ট আছে হচ্ছে কতজন, স্টুডেন্ট আছে হচ্ছে 100 জন। একটা ডিপার্টমেন্টে আমার স্টুডেন্ট আছে 100 জন। তা আমাদের গ্রেড কয়টা দেখেন, এ প্লাস পায় অনেকে, এ এ পায় অনেকে, এ মাইনাস পায় অনেকে, এবং আমি ধরে নিলাম বি প্লাস পর্যন্ত, এর বাইরে আর কেউ নাই। তো এখন আমি 100 জনের মধ্যে আমি ভাগ করে দিই, এ প্লাস হয়তো পাইছে হচ্ছে 10 জন, আপনার এ পাইছে কতজন, এ পাইছে হচ্ছে আমি ধরে নিলাম যে 30 জন, তাহলে কত 40 জন হলো, এ মাইনাস পাইছে ধরেন আরো 30 জন। আর বি প্লাস কতজন পাইছে, আহ 30 জন হচ্ছে না, 30 জন তো তো বেশি হয়ে যায়, আচ্ছা এই 40 আর হচ্ছে 20। দেখেন, এখন আমি বিষয়টা আরো একটু ক্লিয়ার করি, যে একটা ক্লাসে, একটা ডিপার্টমেন্টের একটা ক্লাসে আমি দেখতে চাচ্ছি ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা, ওরা ফাইনাল পরীক্ষা দিচ্ছে, ফাইনাল পরীক্ষা দেওয়ার পর আমি দেখতে চাচ্ছি এখানে ছেলেমেয়েরা কে কোন গ্রেড পাইছে বা কোন গ্রেড কতজন পাইছে। এখন এ প্লাস পাইছি হচ্ছে 10 জন, আমি এ গ্রেড পাইছি 30 জন, এ মাইনাস পাইছি 40 জন, বি প্লাস পাইছি 20 জন। কারণ এইটা দিয়ে আসলে কি আপনি কোনো ভবিষ্যৎবাণী করতে পারেন কিনা, এটা দিয়ে আপনি, হ্যাঁ, আপনার নিজের হাইপোথিসিস থেকে, নিজের চিন্তা ভাবনা থেকে আপনি হয়তো বলতে পারেন যে না রে, এরা ওকে বেশ ভালো করতেছে, 10 জন হয়তো পড়াশোনা করছে, বাট ইন জেনারেল স্বাভাবিকভাবে এটা দেখে এটা শুধুমাত্র একটা বর্ণনা করা হয়েছে, একটা ঘটনাকে ব্যাখ্যা করে, যে এই ক্লাসের যে ছাত্রছাত্রীরা আছে এদের 10 জন শুধু এ প্লাস পাইছে, আপনার এ পাইছে 30 জন, এ মাইনাস পাইছে 40 জন, বি প্লাস পাইছে 20 জন। এটা জাস্ট একটা সিনারিওকে বর্ণনা করছে, নাথিং এলস। এখন এটাকে আমি আর একটু সহজ করতে পারি কিভাবে, যে 10% এরা পাইছে এ প্লাস, 30% পাইছে হয়েছে এ, 40% পাইছে এ মাইনাস, 20% পাইছে বি প্লাস। আমি শুধু পার্সেন্টেজটা বলে দিছি, জাস্ট ওই সংখ্যা না বলে পার্সেন্টেজ বলছি। এটাও কি আসলে কোনো সিগনিফিকেন্ট বিয়ার করতেছে? না। কেন? জাস্ট আমি বলে দিছি এত পার্সেন্ট পাইছে, এটা দিয়ে আসলে তারা ভালো না খারাপ কি না কি এই বিষয়গুলো কিন্তু আমরা এখনো কোনো কিছু জাস্টিফিকেশনে যায় নাই, কোনো ব্যাখ্যা যায় নাই। অথবা আমি ধরে নিলাম যে আমি দেখতে চাচ্ছি যে কতজন ফিমেল পেশেন্ট আছে যারা ডায়াবেটিসে আক্রান্ত, আর কতজন মেল পেশেন্ট আছে। এখন আমি দেখলাম যে আচ্ছা ঠিক আছে, যে ফিমেল পেশেন্টরা হচ্ছে 60% ফিমেল পেশেন্ট, তারা হচ্ছে ডায়াবেটিস আক্রান্ত, আর 40% মেল পেশেন্ট এরা ডায়াবেটিস আক্রান্ত। ওকে ফাইন, এটা দিয়ে কি হচ্ছে আসলে, এটা দিয়ে আমি শুধুমাত্র একটা জেলার যে কতজন মানে ডায়াবেটিসের পরিসংখ্যানের ব্যাপারটা পাচ্ছি, যে কিছু ঘটনাটা আমার চোখের সামনে আসতেছে, আচ্ছা ওকে ফাইন, এই হচ্ছে কন্ডিশন, এই হচ্ছে অবস্থা। তার মানে এটা শুধু একটা ঘটনাকে বর্ণনা করে, কিন্তু কি করে না, এটা দিয়ে আমরা কোনো সিদ্ধান্তে উপনীত হই না, কোনো প্রিডিকশনে যাই না আমরা। হ্যাঁ, এখন এই যে যে ধরলাম, বিষয়টা যদি এমন হতো, কি হতো, যে এই যে যে সিজিপিএ গুলা পাইলো, আমি 100 জন স্টুডেন্টদের সিজিপিএ গুলা হচ্ছে আমি দেখলাম যে প্রত্যেকের সিজিপিএ, কেউ হয়তো 3.8 পাইছে, কেউ হয়তো 4 পাইছে, কেউ হয়তো 3.6 পাইছে। এখন আমি দেখতে চাচ্ছি যে কোন কোন ফ্যাক্টরস এই সিজিপিএর উপর প্রভাব ফেলতেছে। হ্যাঁ, এখন একটা মানুষের সিজিপিএ কিসের কিসের উপর নির্ভর করে, এটা তো আমরা জানি, তাই না? দুই একজন বলেন তো সিজিপিএ ভালো বা খারাপ, ভালো হওয়ার জন্য মানে সিজিপিএ এটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, আমাকে একটু বলেন তো গ্রুপে, চ্যাটে। কত ঘন্টা পড়াশোনা করতেছে, এটার সাথে সিজিপিএর একটা সম্পর্ক আছে। ওকে ফাইন। তারপর হচ্ছে সে রেগুলার ক্লাস করতেছে কিনা, এটার একটা সম্পর্ক আছে। সম্পর্ক আছে কিনা বলেন? হ্যাঁ, রেগুলার ক্লাস, ভেরি নাইস। তারপরে টিচারদের সাথে সম্পর্ক কেমন? হ্যাঁ, এইটা হচ্ছে আমি দেখতেছি, বা তারা হচ্ছে 3 বেলা ডাইনিং এ ভালো খাবার খাচ্ছে, খাচ্ছে কিনা। হুম, অ্যাটেন্টিভনেসটা। এখন দেখেন, আমি একটা গবেষণা করে কনসিস্টেন্সি অফ স্টাডি, কত ঘন্টা ঘুমাচ্ছে, ওকে ফাইন, আমি দেখতে চাচ্ছি যে এই যে ফ্যাক্টরস গুলো, এখন আপনি দেখলেন এই যে উম, আহ, আমি যদি এখন কার কথা বলবো,
যে আফজাল হোসেন ভাই বললেন যে কি বলবো যে, আচ্ছা ট্যাকটিস বলছেন, ট্যাকটিসের দিকে না যে সহজ উদাহরণে যায়। আচ্ছা কত ঘন্টা পড়াশোনা করতেছে এটা আসি। এখন আমি একটা ধরেন কিছু অ্যানালাইসিস করলাম, অ্যানালাইসিস করে আমি দেখলাম যে আমার একটা ফাইন্ডিংস আসলো এরকম, যে যারা হচ্ছে আপনার গবেষণার সাথে সরি কত ঘন্টা পড়তেছে এই পড়াশোনার সাথে সিজিপি এর একটা পজিটিভ রিলেশন আছে। অর্থাৎ পজিটিভ রিলেশন বলতে কি, যে তুমি যত বেশি পড়াশোনা করবে তোমার সিজিপিএ তত বেশি আসবে। এখন এই যে দেখেন একটা জিনিস, একটু আগে আমরা কি করছিলাম, একটু আগে আমরা শুধু দেখছি যে কতজন এ প্লাস পাইছে কতজন এ মাইনাস পাইছে, এটা ঘটনা ব্যাখ্যা করছে। কিন্তু আমরা যখন রিগ্রেশন রান করলাম তখন আমরা চিন্তা করলাম, ভবিষ্যৎবাণী করতে পারতেছি যে আচ্ছা যদি পড়াশোনার পরিমাণটা বাড়ায় দেওয়া যায় তাহলে হচ্ছে সিজিপিএটা বাড়ানো সম্ভব। আবার আমি ফোন ইউজের সাথে একটা নেগেটিভ রিলেশন পাইছি, যে যারা বেশি ফোন ইউজ করে তাদের কি হতে পারে, তারা হচ্ছে সিজিপিএ খারাপ হইতে পারে, একটা নেগেটিভ আমি সম্পর্ক পাইছি। তখন আমরা দেখেন এখন এই যে প্রিডিক্ট করে ফেললাম, এখন আমি যদি চাই যে এদের সিজিপিএ বাড়াইতে হবে তখন আমাকে কি করতে হবে, আমাকে হচ্ছে তাদের ফোনগুলা নিয়ে নিতে হবে, বা আমি হয়তো বলে দিব যে তোমরা 8টার পরে থেকে বিশ্ববিদ্যালয়ের ফোন ইউজ করা যাবে না। তো এই যে যে প্রিডিক্ট করলাম আমি, হ্যাঁ এই যে একটা প্রিডিকশন করলাম বা ইনফার করলাম, এই ধরনের যখন অ্যানালাইসিস গুলা করা হয় তখন সেটাকে আমরা বলতেছি ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। আর যখন কোন একটা ঘটনাকে শুধুমাত্র বর্ণনা করতেছি, এই যে গ্রাফ হতে পারে, টেবিল হতে পারে, মিন মিডিয়ান পার্সেন্টেজ দিয়ে হতে পারে, তখন সেটাকে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স বলা হয়। আবার হাইপোথিসিস টেস্ট করি না, যে হাইপোথিসিস টেস্ট কেমন হতে পারে, যে আমরা ধরে নিলাম আচ্ছা ছেলেদের রেজাল্ট ভালো করে নাকি মেয়েরা রেজাল্ট ভালো করে। হ্যাঁ, তো হাইপোথিস আমি একটা বিভিন্ন আমার হয়তো বিভিন্ন ডেটা আছে, ডেটা টেটা দিয়ে টিয়ে আমি হচ্ছে যে একটা সিদ্ধান্তে আসলাম। সিদ্ধান্তটা কি, সিদ্ধান্তে আসলাম যে ঠিক আছে ছেলেদের তুলনায় মেয়েরা বেশি ভালো রেজাল্ট করে। তো এই যে যে আমি সিদ্ধান্ত এটা জেনারেল কি বলবো যে ওভারঅল প্রিডিকশনে আমি চলে গেলাম, একটা সিদ্ধান্ত নিয়ে ফেললাম। এই সিদ্ধান্ত যখন নিব যে ধরনের স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস দিয়ে, সেটাকে আমরা বলি ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। আর শুধু এই যে দেখেন দেখেন সুন্দর করে বলা আছে যে এটা শুধু কোনো একটা ঘটনাকে বর্ণনা করে, কোনো পূর্বাভাস দেয় না, কোনো প্রিডিকশন দেয় না। এরকম কিছু যেমন ওই যে মিন মিডিয়ান মোড স্ট্যান্ডার্ড ইরো, সরি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, পার্সেন্টেজ, হ্যাঁ তারপর হচ্ছে ফ্রিকোয়েন্সি, এই যে যে বিষয়গুলা, এই বিষয়গুলো হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। এবং আমরা যদি একটু পরে চলে যাই, যে স্যাম্পল থেকে এই যে আপনার প্রবাবিলিটি, হাইপোথিস টেস্টিং, রিগ্রেশন, এই বিষয়গুলো আছে আমরা বেসিক্যালি কি জন্য করি, ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স করি। ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স কেন করা হয়, ওই যে যেটা বললাম যে একটা পপুলেশন, এবং ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্সে আমরা বেশিরভাগ সময় স্যাম্পল থেকে তথ্য নিয়ে থাকি। তো কোত্থেকে তথ্য নিচ্ছি এটা আপনার দেখার বিষয় না, জাস্ট এই ডেসক্রিপটিভ এবং ইনফারেন্সিয়াল ব্যাপারটা ক্লিয়ার কিনা। আচ্ছা আরেকটা জিনিস বলে নেই, আপনার ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স আপনি যদি কোনোদিন নাও জানেন, এটা আপনার গবেষণার সাথে এটার কোনো সম্পর্ক নাই, জাস্ট পরিসংখ্যানকে দুইটা ভাবে ক্লাসিফাই করা যায় সেটা জানানো, নাথিং এলস। হ্যাঁ হ্যাঁ, কজ অ্যান্ড ইফেক্ট রিলেশন আমরা দেখতে পারি, জি, ইনফারেন্সিয়াল। না না, এখানে একটা ভেরিয়েবল দিয়ে এক্সপ্লেন করা, দুটো ভেরিয়েবল দিয়ে এক্সপ্লেন করা, এইটা আসলে কোনো কিছু না। হ্যাঁ আপনি এগুলো ভুলে যান। সহজ কথা হচ্ছে যে ধরনের অ্যানালাইসিস দিয়ে আপনি ভবিষ্যৎবাণী করতে পারেন, এটা মানে একটা ভেরিয়েবল হোক দুটা ভেরিয়েবল হোক এটা কোনো বিষয় না, ওইটা ওইটা আলাদা কনটেক্সট। হ্যাঁ, আপনি যখন কোনো ভবিষ্যৎবাণী করবেন বা কোনো একটা সিদ্ধান্তে উপনীত হবেন, এটার জন্য যে ধরনের অ্যানালাইসিস গুলা করবেন সেটা হচ্ছে আপনার ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। ঠিক আছে। আর যদি শুধুমাত্র একটা ঘটনা ব্যাখ্যা করেন সেটা হচ্ছে আপনার ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। এবং যেমন ধরেন যে আরো সহজ করে বলে, সহজ সহজ যে জিনিসগুলো যেগুলো আমি আপনি পারি এইগুলো হচ্ছে ডেসক্রিপটিভ। আর যেগুলোর জন্য আপনারা কোর্সে এনরোল করছেন সেগুলো হচ্ছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স, একটু হাইপোথিস টেস্টিং করবো, একটু রিগ্রেশন অ্যানালাইসিস করবো, ইটিসি ইটিসি এই ব্যাপারগুলা। জি। গ্রাফ দেখলে কি হয়, আমরা অনেক সময় গ্রাফ দেখি না, যে আচ্ছা ঠিক আছে, আহ, বিভিন্ন হিস্টোগ্রাম দেখি, আমরা বিভিন্ন জায়গায় সেলস রিপোর্ট দেখি। এই সেলস রিপোর্টে শুধু আমরা দেখি যে প্রোগ্রেসটা কি। এখন আপনি যদি ডেসক্রিপটিভ পপুলেশন মানে এইদিকে যায় না আর কি, হ্যাঁ যে ডিসক্রিট পপুলেশন কিনা, আমি তো স্যাম্পলেরও ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স পেতে পারি, পারি না? এটা একটু আপার লেভেলে চিন্তাধারা, যে আপনার স্যাম্পলের আপনি দেখতেছেন যে কত পার্সেন্ট মেল কত পার্সেন্ট ফিমেল, এটা আপনি দেখতে পারেন, এটাও ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। ঠিক আছে। তো আর প্রিডিকশনের ব্যাপারটা মূলত কখন আসে, আসলে আমরা যখন মানে দূরে কোথাও করি, মানে প্রজেকশনে যখন করি, তখন তো আসলে প্রজেকশন গুলা ম্যাক্সিমামই আমরা পপুলেশন এর উপর করে থাকি। প্রজেকশন গুলো আমরা কিন্তু স্যাম্পলের উপর করি না। তো স্যাম্পল থেকে ডাটা নিয়ে
আমরা পপুলেশনের উপরে আমরা একটা প্রজেকশন যখন করি, তখন সেটা আসলে মানে একটু ব্রড অ্যাসপেক্টে হয়ে যায়। তো ওইটা আপনার আসলে জানার বিষয় না, যে ওইটা আমরা পরে দেখব। শুধু এতটুকু মেক শিওর করেন যে আপনি ডেসক্রিপটিভ স্ট্যাটিসে ইনফারেন্সিয়ালটা বুঝছেন কিনা। দ্যাটস ইট। ওকে। একটু কি ব্রেক দরকার নাকি আপনাদের? আচ্ছা, আমরা হচ্ছে 5 মিনিট একটা ছোট্ট ব্রেক নিই। আহ, না, অনেকের দরকার আছে, আমার নিজেরও দরকার। 5 মিনিট একটু আমরা ব্রেক নিই। কারণ হচ্ছে বিষয়গুলো অনেক জটিল হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ। ওকে। সো এবার হচ্ছে আমরা স্ক্রিন শেয়ার হয়েছে, রাইট? জি ভাইয়া। ওকে, ফাইন। আচ্ছা, এখন আমরা আহ, আর দুটো জিনিস হচ্ছে আমরা আজকে ডিসকাস করবো। স্কেল অফ মেজারমেন্ট পর্যন্ত আমরা দেখবো আর কি। তো কোয়ালিটেটিভ ডেটা, কোয়ান্টিটেটিভ ডেটা, এটা আমরা সবাই জানি। কোয়ালিটেটিভ ডেটা যেগুলাকে আসলে সংখ্যায় প্রকাশ করা যায় না, সেগুলো হচ্ছে কোয়ালিটেটিভ ডেটা।
এবং কোয়ান্টিটেটিভ ডেটা যেগুলো হচ্ছে আমরা সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারি। হ্যাঁ, এটা বা গুণগত মান আমরা বুঝি, যেমন হচ্ছে যে এটা হয় না যে উম, আপনার এখন মুড কেমন, আপনার বা আমি যদি জিজ্ঞেস করি যে ভাই আমার ক্লাস কেমন হয়েছে, তা আপনি হয়তো আপনাকে দুটো অপশন দেওয়া হলো, ভালো খারাপ। এখন এই যে ভালো এবং খারাপ, এটা হচ্ছে কি, এটা কিন্তু কোনো সংখ্যা না। হ্যাঁ, এটা কি, এটা হচ্ছে কোয়ালিটি বলতেছেন আপনি। অথবা হতে পারে যে গুড, বেটার, বেস্ট, এটা হতে পারে। তখন কি হচ্ছে যে আপনি কোয়ালিটি দিয়ে আপনি প্রকাশ করতেছেন, ঠিক আছে। হ্যাঁ, শুধুমাত্র নাম দিয়ে প্রকাশ করা যায়, সংখ্যা দিয়ে প্রকাশ করা যায় না। আবার এমন হতে পারে যে আমি জিজ্ঞেস করলাম যে ধরেন যে আপনি কোন ডিভিশনে বাস করেন, তো এখানে হচ্ছে যে এক একজন বলুন, কেউ খুলনা, কেউ রাজশাহী, কেউ ঢাকা, চিটাগাং, তারপর হচ্ছে সিলেট হতে পারে, রংপুর। এই জিনিসগুলো কি হচ্ছে, এইগুলাও ডেটা, বাট এইগুলা কি, এগুলা হচ্ছে আপনার সংখ্যাগত না, এগুলো হচ্ছে কোয়ালিটেটিভ, মানে নামবাচক ডেটা। যেটা শুধুমাত্র নাম হয়, এটা কোনো সংখ্যা দিয়ে প্রকাশ করা যায় না। এখন প্রশ্ন করতে পারেন যে ভাই আমরা তো ডেটা অ্যানালাইসিস করার সময় এইগুলাকে আমরা 1 2 3 দিয়ে অনেক সময় প্রকাশ করি। আপনারা কখনো দেখছেন যে এই যে কোডিং করা হয়, 1 2 3 দিয়ে আমরা এগুলাকে কোডিং করে নেই, বিভিন্ন সংখ্যা দিয়ে কোডিং করে নেই। তো এই যে যে কোডিং জি করা ভাইয়া হয়, দেখছি। হ্যাঁ, যে কোডিং করার ব্যাপারটা হচ্ছে কি, জাস্ট আপনার কিছু সফটওয়্যার আছে, এরা হচ্ছে সংখ্যা ছাড়া বুঝে না। হুম। তো তো এই যে যে আমাদের যে সফটওয়্যারই বলি না কেন, তারা বেসিক্যালি সবকিছু কাজ করে কিসের উপরে, ডিজিট নিয়ে কাজ করে, তারা সংখ্যা নিয়ে কাজ করে। তো এখন এক দিয়ে আমি হচ্ছে ছেলে বুঝাইলাম, 2 দিয়ে মেয়ে বুঝাইলাম, ইট ডাজেন্ট মিন সে এটাকে সংখ্যা হিসেবে কনসিডার করতেছে। সেটাকে কি হিসেবে কনসিডার করতেছে, সে কিন্তু এটাকে আপনার কোয়ালিটেটিভ ডেটা হিসেবে কনসিডার করতেছে। আবার আমি জিজ্ঞেস করলাম যে একটা মানুষ ফুড সিকিউরড নাকি ফুড সিকিউরড না। হ্যাঁ, এই যে ইয়েস নো, ইয়েস নোটা হচ্ছে কি, ইয়েস নোটা হচ্ছে আপনার কোয়ালিটেটিভ ডেটা। এখন কোয়ান্টিটেটিভ এগুলা, যেগুলো সংখ্যা দিয়ে পরিমাপ করা যায়, যোগ বিয়োগ করা যায়। এখন কোয়ালিটেটিভ হচ্ছে কি, এটা যোগ বিয়োগ করা যায় না, আপনি ভালো থেকে খারাপ বিয়োগ করলে কোনো মান পাবেন না। ঠিক আছে, বা হচ্ছে ইয়েস থেকে নো বিয়োগ করলে বা গুণ করলে কোনো মান পাওয়া যায় না। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে কোয়ালিটেটিভ। যোগ বিয়োগ গুণ ভাগ এগুলা সম্ভব নয়, মানে এগুলা করা যায় না, এটা হচ্ছে কোয়ালিটেটিভ। কোয়ান্টিটেটিভ হচ্ছে যে সহজেই বুঝতেছেন, আপনার বয়স কত, 20 বছর, আপনি, আপনার হাইট কত, আপনি বলে দিলেন 5 ফিট 9 ইঞ্চি, আপনি বললেন সিজিপিএ কত, ঠিক আছে, ভালো কথা। আপনার হচ্ছে এখন গ্রেড যদি বলা হয় যে আপনি কোন গ্রেড পাইছেন, এ গ্রেড, বি গ্রেড না সি গ্রেড, তখন আবার এটা কি হবে, গ্রেড যখন চলে আসতেছে, এটা কোয়ালিটেটিভ নাকি কোয়ান্টিটেটিভ বলেন তো, যখন আমরা গ্রেডিং এ চলে আসতেছি। কমেন্টস করতে পারেন। আচ্ছা, গ্রেডিং যখন চলে আসতেছে তখন এটা কিন্তু আবার কোয়ালিটেটিভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। কারণ এটা দিয়ে আসলে আপনার একটা মানে কোয়ালিটি বোঝাচ্ছে, নট কোয়ান্টিটি, কোনো সংখ্যা বোঝাচ্ছে না। বাট এটা কি যখন আপনি সিজিপিএ তে নিয়ে আসতেছেন, তখন কি হয়েছে, তখন এটা আবার কোয়ান্টিটেটিভ হয়ে যাচ্ছে। আমরা বয়সকে আবার ভাগ করে ফেলি না যে আম, কি বলবো, বিভিন্ন গ্রুপে, যে ইয়াং এজ, মিডল এজ, ওল্ড এজ। যখন সংখ্যায় আপনি জিজ্ঞেস করতেছেন আপনার বয়স কত, তখন কোয়ান্টিটেটিভ। বাট এটাকে যখন আপনি ক্যাটাগরি করে ফেলতেছেন, তখন এটা কি হয়ে যাচ্ছে, তখন এটা কোয়ালিটেটিভ ডেটা হয়ে যাচ্ছে। হ্যাঁ। তো পৃথিবীতে হচ্ছে বেসিক্যালি সব ডেটাকে ব্রডার স্কেলে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কোয়ালিটেটিভ ডেটা আর একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ডেটা। তো আমাদেরকে গবেষণায় কিন্তু এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, যে আপনার ডেটার নেচারটা কি। আমরা যখন যত ধরনের অ্যানালাইসিস আছে দেখবেন, এই অ্যানালাইসিস গুলা, রিগ্রেশন অ্যানালাইসিস যখন আপনি করতে যান, দেখবেন যে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন আছে, আপনার লিনিয়ার রিগ্রেশন আছে, আপনার লজিস্টিক রিগ্রেশন আছে, লজিস্টিকের আবার ক্লাসিফিকেশন আছে, বাইনারি লজিস্টিক, মাল্টিনোমিয়াল লজিস্টিক, এর মধ্যে আবার প্রবেট রিগ্রেশন আছে, ট্রবেট রিগ্রেশন আছে, হায়ারার্কিক্যাল রিগ্রেশন আছে, নানা ধরনের আপনার বিভিন্ন ধরনের মানে শত শত অ্যানালাইসিস। এখন এই যে যে অ্যানালাইসিস গুলা, আপনি আসলে কোনটা, আপনার কি ধরনের অ্যানালাইসিস আপনি করবেন, আপনার ডেটার যে নেচার, যে আপনার ডেটা কি কোয়ালিটেটিভ নাকি কোয়ান্টিটেটিভ, এটার উপর ভিত্তি করে আমরা আসলে আহ, আমাদের নির্ধারণ করতে হয় যে আমরা আসলে কোন অ্যানালাইসিসে যাব। হ্যাঁ, বা কোন ধরনের অ্যানালাইসিস করব। যেমন যদি আপনার কোয়ালিটেটিভ ডেটার মধ্যে আপনি সম্পর্ক দেখতে চান, যে রিলেশনশিপ টেস্ট করতে চান দুটা ভেরিয়েবলের মধ্যে, এবং দুটাই যদি আপনার কোয়ালিটেটিভ হয়, তখন আপনি কি করতেছেন, তখন আপনি কাই স্কোয়ার টেস্ট করতেছেন, ধরে নিলাম। আবার হচ্ছে যখন সংখ্যাগত হয়, তখন আমরা কি করি, যে সিজিপি এর সাথে পড়াশোনার ঘন্টার কোনো সম্পর্ক আছে কিনা, দুটোই কোয়ান্টিটেটিভ, তখন আমরা হয়তো পেয়ারসন কোরিলেশন টেস্ট করতেছি, দুটোই কোরিলেশন টেস্ট। শুধু ডেটার ধরন চেঞ্জ হয়ে যাওয়াতে আমাদের অ্যানালাইসিসের টাইপ চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা কোয়ালিটেটিভ, একটা কোয়ান্টিটেটিভ। এখন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আপনারা একটু সবাই এই জায়গাটাতে আহ, একটু কনসেন্ট্রেশন দেওয়ার ট্রাই করবেন। স্কেল অফ মেজারমেন্ট। স্কেল অফ মেজারমেন্ট হচ্ছে, আপনি যদি না বুঝেন
যেটা একটু আগে বললাম, যে এই যে কোয়ালিটেটিভ বা কোয়ান্টিটেটিভ, এটাকে আবার একটু সুন্দর সুন্দরভাবে ক্লাসিফাই করা যায়। হ্যাঁ, এটাকে আমরা বলি যে স্কেল অফ মেজারমেন্ট। আপনি কোনো একটা ডেটাকে কোন স্কেলে মেজার করতেছেন, এটাকে বলা হয় স্কেল অফ মেজারমেন্ট। হ্যাঁ, এখন স্কেল অফ মেজারমেন্টটা কেন দরকার একটু আগেই বলে ফেলছি, যে আপনার একটা ডেটাকে কোন স্কেলে পরিমাপ করতেছেন, এই পরিমাপটার স্কেলের উপর ডিপেন্ডস করে আপনার অ্যানালাইসিস করতে হবে। যেমন একটা উদাহরণ দেই, আমি দেখতে চাচ্ছি যে ফ্যাক্টরস অ্যাফেক্টিং ফুড সিকিউরিটি স্ট্যাটাস। এখন ফুড সিকিউরিটিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ফুড সিকিউরড আর একটা হচ্ছে ফুড ইনসিকিউর, তাই না? তো আপনার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কি, যে ফুড সিকিউরিটি স্ট্যাটাস সিকিউর নাকি ইনসিকিউর, এই দুটো ডাটা কি? এটা হচ্ছে আপনার ক্যাটাগরিক্যাল ডেটা, বাইনারি ডেটা। হ্যাঁ, মানে দুইটা ক্যাটাগরি আছে, হয় ফুড সিকিউর হচ্ছে অথবা নো হচ্ছে, মানে ইয়েস আর নো হচ্ছে। তো এইটাকে যখন আমি অ্যানালাইসিস করব, তখন আমাকে বাইনারি লজিস্টিক রিগ্রেশন রান করতে হচ্ছে। এখন একটা মানুষের ফুড সিকিউরিটি স্ট্যাটাস আমরা নির্ধারণ করি কিসের উপরে? ক্যালোরি ইনটেকের উপরে। সে আসলে ডেইলি কতটুকু ক্যালোরি ইনটেক করতেছে। হ্যাঁ, যে 2122 কিলো ক্যালোরি যদি হয়ে থাকে বাংলাদেশের প্রেক্ষিতে, যদি 2122 কিলো ক্যালোরি বা তার উপরে যায়, তখন আমরা বলি ফুড সিকিউর। আর এর নিচে যদি থাকে ফুড ইনসিকিউর। এখন আমরা যদি সেম জিনিসটা আবার দেখতে চাই, যে না, ক্যালোরি ইনটেক কোন কোন ফ্যাক্টরস দ্বারা এফেক্টেড হচ্ছে, ঘটনা অলমোস্ট সেম। যে ক্যালোরিটা কি দিয়ে প্রকাশ করা হচ্ছে, সংখ্যা দিয়ে প্রকাশ করা হচ্ছে। তখন কি হচ্ছে, তখন কিন্তু মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন হয়ে যাচ্ছে, মানে সরি, লিনিয়ার রিগ্রেশন হচ্ছে। এখন এটা মাল্টিপল হবে কিনা সেটা হচ্ছে পরের হিসাব। হ্যাঁ, তো এই যে যে বিষয়টা খেয়াল করেন, যে শুধুমাত্র ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল একটা ছিল ক্যাটাগরিক্যাল বা মানে কি বলবো যে আহ, এই কারণে এক ধরনের অ্যানালাইসিস, আর একটা হচ্ছে কন্টিনিউয়াস ডেটা। খেয়াল করেন, আমি কিন্তু কয়েকটা টার্ম ইউজ করতেছি, কন্টিনিউয়াস, ক্যাটাগরিক্যাল, আর হচ্ছে আপনার কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ। হ্যাঁ, এখন কন্টিনিউয়াস বলতে আমরা কি বোঝাই? কন্টিনিউয়াস বলতে ধরে নিবেন যে সংখ্যাগত যে ডেটাগুলো আছে, যেগুলো আপনার অসীম পর্যন্ত গোনা যায়, ঠিক আছে, এইগুলাকে আমরা, যেগুলো নিউমেরিক্যাল ভ্যালু, এগুলাকে আমরা ধরে নেই কন্টিনিউয়াস ডেটা হিসাবে। অনেক সময় আমরা এটাকে বলি, অনেক সময় এটাকে কোয়ান্টিটেটিভ ডেটা বলবো। এটা আবার কোয়ালিটেটিভটাকে আবার ক্যাটাগরিক্যালও ভাগ করা যায়। কারণ কোয়ালিটেটিভ হচ্ছে, আচ্ছা, আচ্ছা, টাইম সিরিজ ডেটা, এটা তো ডিপেন্ডস করবে। হ্যাঁ, যে এখন টাইম সিরিজটা হচ্ছে যে এটা আসলে ডেটার মানে টাইপ না। টাইম সিরিজ একটা স্পেশাল ক্যাটাগরি ডেটা। যখন আপনি 10 বছর বা একটা ওভার দ্য টাইম যখন ডেটা সেট আপনার হাতে থাকবে, তখন এটা হচ্ছে আপনার টাইম সিরিজ ডেটা হবে। এখন এটা বহুত কোয়ালিটেটিভ হতে পারে, কোয়ান্টিটেটিভ হতে পারে। একটা ডেটা, এটা কিন্তু স্পেসিফিক টার্ম বলছি। হ্যাঁ, আমি পুরো ঘটনাটা বলিনি, ঠিক আছে? এখন ধরেন, আপনি যদি চিন্তা করেন যে বাংলাদেশের জিডিপি হচ্ছে, আপনি গ্রোথ রেট আপনি দেখতে চাচ্ছেন, তা আমি ধরলাম যে জিডিপি গ্রোথ কেমন হচ্ছে, যে লো, মিডিয়াম, হাই, আমি তিনটা ক্যাটাগরিতে ভাগ করলাম। এখন আমি যদি 100 বছরের ডেটা নেই এবং প্রত্যেকে লিখি 2021 সালে ছিল লো, 2022 সালে ছিল মিডিয়াম, 2023 সালে ছিল হাই, 2024 সালে আবার হাই, 2025 সালে মিডিয়াম। তো যখন ওভার দ্য ইয়ার নিচ্ছেন, তখন এটা টাইম সিরিজ হয়ে যাচ্ছে। এটার সাথে আসলে ডেটা নেচারের রিলেশন। বাট ওইখানে ডেটাগুলা কি, ডেটাগুলা কিন্তু আমার কোয়ালিটেটিভ হয়ে গেছে। তো ডেটা হচ্ছে একটা স্পেসিফিক টার্ম। আপনার বয়স 21 বললেন, এই যে যে 21, এটা কোয়ান্টিটেটিভ। আবার আপনি কোন ক্যাটাগরিতে পড়তেছেন, আপনি ইয়াং পারসন, এই যে ইয়াং গ্রুপে ফেলা দিলাম আপনাকে, এটা হচ্ছে আপনার কোয়ালিটেটিভ হয়ে যাচ্ছে। জাস্ট ওইটা, ওইটা ডিফারেন্ট জিনিস আপনার। কি বলবো যে ওইটা আলাদা হিসাব আর কি। হ্যাঁ, ওইখানে আমাদের যাওয়ার সুযোগ নাই। ডেটার স্পেশাল যে ব্রডার ক্যাটাগরি যেটা আমরা বলতেছি, সেটা বিভিন্নভাবে ভাগ করা যায়। টাইম সিরিজ যেটা আছে, তারপর হচ্ছে আমাদের আর কি কি যেন ডেটা আছে, আমি ভুলে গেছি। তো যাই হোক, কন্টিনিউয়াস তারপর হচ্ছে আপনার যেটা বললাম যে কোয়ান্টিটেটিভ, এগুলো হচ্ছে ওই একই সংখ্যাগত যে ব্যাপারগুলো থাকবে, তখন আপনার কোয়ান্টিটেটিভ আসবে, তখন আপনার কন্টিনিউয়াস ডেটা আসবে। আর কোয়ালিটেটিভ এবং হচ্ছে ক্যাটাগরিক্যাল, ক্যাটাগরিক্যালটা কি, কোয়ালিটেটিভের একটা পার্ট, দ্যাটস ইট। এখন আসি স্কেল অফ মেজারমেন্ট। এখন পৃথিবীতে যত ডেটা আছে, এই ডেটাগুলোকে মূলত চারটা ব্রডার ক্যাটাগরিতে ভাগ করা যায়। একটা হচ্ছে নমিনাল, একটা হচ্ছে অর্ডিনাল, একটা হচ্ছে ইন্টারভাল, একটা হচ্ছে রেশিও। হ্যাঁ, দেখেন এখন এই যে যে নমিনাল ডেটা, অর্ডিনাল ডেটা, ইন্টারভাল ডেটা, রেশিও ডেটা, এইখানে হচ্ছে খুব সহজ করে আমি আপনাদেরকে বুঝাই দেব। এইটা দিয়েই আসলে একটা সেশন নেওয়া পসিবল। আমরা যখন রিসার্চের একটা মজার ঘটনা বলি এর মধ্যে, যে আমি আমার যে বইটা পাবলিশ হবে আপনার হয়তো এই এই নভেম্বরে, গবেষণা 101, সেইখানে একটা চ্যাপ্টার আমি লিখছিলাম স্কেল অফ মেজারমেন্ট নিয়ে।
স্কেল অফ মেজারমেন্ট পেজ লেখাটা প্রায় 10-15 পেজের মতো হয়ে গেছে। তখন আমি, আমার যে প্রফেসর ছিলেন, উনি আমাকে বলতেছিল যে তুমি এটা নিয়ে এত কিছু লিখছো কেন। হ্যাঁ, তো উনি স্টার্ট ব্যাকগ্রাউন্ডে না, তো আমি হচ্ছে, এটা তো তুমি 2 পেজের মধ্যে শেষ করে দিতে পারো। তা এটা পসিবল 2 পেজের মধ্যে শেষ করে দেওয়া, বাট আমার কাছে যেটা মনে হয়েছে যে স্কেল অফ মেজারমেন্ট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। এটা সম্পর্কে আপনার খুব খুব ভালো ধারণা থাকা দরকার আর কি। হ্যাঁ, তো আমরা এখানে প্রত্যেকটা জিনিসকে ভেরি সিম্পলি ব্যাখ্যা করে ফেলবো। নমিনাল মানে কি? নমিনাল বিষয়টা হচ্ছে যে এইগুলা, আহ, প্রথম শর্ত যেটা নমিনাল ডেটা হচ্ছে কোয়ালিটেটিভ ডেটা। হ্যাঁ, যে নামবাচক, সহজ কথা। এই যে যে নামবাচক, নামবাচক যখন হয়, আহ, আপনার কি বলে, এই কি বলে যে, আপনাকে সহজ কথা বলে যে কোয়ালিটেটিভকে যদি আমরা 2 ভাগে ভাগ করি, একটা হচ্ছে কিছু কিছু আছে আপনার আহ এটার হচ্ছে ক্রম নির্দেশ করে, ক্রম নির্দেশ করে, যেমন গুড, বেটার, বেস্ট। এখানে গুড থেকে বেটার ভালো, বেটার থেকে বেস্ট ভালো। এখানে কি করতেছে, একটা থেকে একটা কম্পেয়ার করার সুযোগ আছে। কিন্তু ইয়েস, নো, এইটাকে কিন্তু কম্পেয়ার করার কোনো সুযোগ নাই, বা মেল ফিমেল, এখানে কে আগে কে পরে এইটা বলার কিন্তু কোনো আমাদের সুযোগ নাই। তার মানে যখন আপনার ডেটার মধ্যে কে ভালো কে খারাপ এই ধরনের কোনো বিষয়ের ইনক্লুড করার কোনো সুযোগ নেই, তখন সেটা হবে নমিনাল, বা শুধুমাত্র নামবাচক টাইপের বোঝা, আর কিছু না। হ্যাঁ, সহজ হিসাবে যে যেটা বললাম যে পুরুষ মহিলা, এটা আসলে কোনো ক্রম নির্দেশ করে না, সিম্পল, জাস্ট। আবার হচ্ছে যে আপনার নাম হচ্ছে, এখানে আমি একটু যদি নামগুলা দেখি, যে এখানে আফসানা আপু আছেন, তারপর হচ্ছে আশিক ভাই আছেন, তারপর হচ্ছে যে আমি বলি বিথি আপু আছেন। হ্যাঁ, তো এই যে 3 জনের নাম আমি যদি লিখে রাখি, তাহলে এইটা তো আসলে মানে কে বেটার কে ভালো এটাকে আপনি ক্রমতে সাজাইতে পারবেন না। ঠিক আছে, ওই যে আমরা অনেক সময় সরকারি চিঠিপত্রে লিখি না যে জ্যেষ্ঠতার ক্রম অনুসারে নয়। হ্যাঁ, তো এই ক্রম নাই এখানে কিন্তু। হ্যাঁ, তো এটা হচ্ছে আসলে বিষয়, যখন ডেটার মধ্যে কোনো ক্রম থাকবে না। হ্যাঁ, রিলিজিয়ন, যেটা রিলিজিয়নটা হচ্ছে আপনার নমিনাল ডেটা, সুন্দর একটা উদাহরণ দিচ্ছে যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান। এখন আপনার আমার ব্যক্তিগত চয়েস থাকতে পারে যে না, মুসলিম ধর্ম সেরা ধর্ম, বা খ্রিস্টান ধর্ম সেরা ধর্ম, বা হিন্দু ধর্ম, এটা আলাদা হিসাব। বাট ইন জেনারেল যদি রিজিয়ন কনসিডার করি, যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা আরো যা কিছু আছে না কেন, এইগুলা কিন্তু আসলে কোনো অর্ডার মেনটেন করে না, বা একটা থেকে একটা ভালো খারাপ এটা ইন জেনারেল এটা ডিফাইন করে না। তো যে সকল কোয়ালিটেটিভ ডেটা শুধুমাত্র নাম বোঝায়, বা শুধুমাত্র একটা মানে স্টেট অফ সিচুয়েশন বোঝায়, নাথিং এলস, এটা হচ্ছে আপনার নমিনাল ডেটা হয়ে যাবে। ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বার, এইটা দিয়ে কি আসলে কোনো ক্রম বোঝায়? আপনারটা থেকে আমারটা বড়, বা বড়টা থেকে আপনারটা তারটা থেকে আরেকটা একটা ছোট, এটা দিয়ে কিন্তু কোনো কিছু বোঝাইতেছে না। তাহলে এটা কি? এটা হচ্ছে কাইন্ড অফ নমিনাল ডেটা। আপনার বার্থ ডেট, এটা কি? এটা জাস্ট আপনার একটা নমিনাল ডেটা, এটা দিয়ে আসলে অন্য বিশেষ কোনো কিছু আমরা বোঝাইতে চাচ্ছি না। ঠিক আছে, এইগুলো হচ্ছে আপনার নমিনাল একটা উদাহরণ। অর্ডিনাল সহজ টার্ম দিয়ে বোঝা যাইতেছে যেগুলো অর্ডার মেনটেন করবে। হ্যাঁ, যেমন এ প্লাস, এ, এ মাইনাস বি, বি প্লাস, বি মাইনাস। এই যে দেখেন, এখানে কিন্তু একটা অর্ডার আছে, একটা থেকে একটা ভালো, তার থেকে আরেকটা ভালো, তার থেকে আরেকটা ভালো, তার থেকে আরেকটা ভালো। এই যে দেখেন, এখানে কিন্তু ক্রমও চলে আসতেছে। হ্যাঁ, যে গুড বেটার, ভালো খারাপ বা কম্পারিজন করার সুযোগ তৈরি হয়েছে। এখানে অর্ডার আপনি চাইলে বসাইতে পারবেন, সেটাকে আমরা বলছি কি, অর্ডিনাল ডেটা। হ্যাঁ, যেমন বোঝা যায় কে ভালো কে খারাপ, কতটা ভালো। কিন্তু আহ, এখানে দারুণ একটা কনসেপ্ট বলছে। ওকে, আচ্ছা। এখন এখানে অর্ডিনাল ডেটা সম্পর্কে যদি আরো বিস্তারিত জানতে চান, যেটা বললাম এটা নিয়ে আলাদা সেশন করা যায়, বাট আমরা ওইদিকে না যাই, আমরা যেহেতু খুব ডিপে যাব না, আমরা শুধু ব্যাপারগুলো বোঝার ট্রাই করব। যে অর্ডিনাল ডেটা কি হচ্ছে, ভালো খারাপ আমি বললাম, এক ভালো মানে ভালো এবং খারাপের গ্যাপটা কতটুকু, ডিফারেন্সটা কতটুকু, এটা কিন্তু আইডেন্টিফাই করার কোনো সুযোগ আমাদের নাই। তো যাই হোক, ওই আলোচনা না যায়, সহজ হিসাব। নমিনাল ডেটা আমরা বুঝলাম, নামবাচক কোনো প্রোমো ট্রোমো কিছু নাই, এটা আগে পিছে বসাইলেও খুব একটা হার্মনি হচ্ছে না, মানে কোনো ক্ষতি হচ্ছে না। অর্ডিনাল, যে সকল ডেটার মধ্যে অর্ডার বোঝাবে, যেমন ফার্স্ট সেকেন্ড থার্ড, গুড বেটার বেস্ট, দেন হচ্ছে যে আপনার সিজিপিএ, তারপর হচ্ছে আপনার আরো বেশ কিছু বিষয় টিষয় আছে। এটা যখন করা হচ্ছে তখন এটা কি হয়ে যাচ্ছে, তখন এটা হচ্ছে আপনার অর্ডিনাল ডেটা হয়ে যাচ্ছে। এবার আমরা আসি ইন্টারভাল ডেটা। এখন ইন্টারভাল এবং রেশিও ডেটা, এই দুটোকে একসাথে হচ্ছে আপনার কোয়ান্টিটেটিভ ডেটা বলতেছে। হুম, ইন্টারভালের ক্ষেত্রে শুধু একটা জিনিস মাথায় রাখবেন, যে ইন্টারভাল ও কোয়ান্টিটেটিভ ডেটা কিন্তু কি এখানে শূন্যর সাথে একটা সম্পর্ক আছে। এখানে শূন্য মানে আসলে শূন্য না। যে সকল কোয়ান্টিটেটিভ ডেটায় শূন্য মানে আসলেই শূন্য না, সেইগুলো হচ্ছে ইন্টারভাল স্কেল। হ্যাঁ, আর রেশিও স্কেলে হচ্ছে কি শূন্য মানে শূন্যই।
বিষয়টা কেমন ধরেন, এখন আমি যদি, আপনারা যদি আমাকে কেউ বলেন যে জাবির ভাই আপনার আইকিউ কত, আমি বললাম ভাই আমার আইকিউ জিরো। হ্যাঁ, এখন আইকিউ জিরো মানে কি আমার একদমই বুদ্ধি নাই? বিষয়টা কেমন বোঝাচ্ছে বলেন? বিষয়টা কিন্তু এটা না, তার মানে এইখানে জিরো মানে হইতেছে ট্রু সেন্সে জিরো না, এটা জিরো জাস্ট একটা এক্সপ্রেশন। আবার আমি যদি বলি যে তাপমাত্রা হচ্ছে শূন্য, আমরা যেটা বলে থাকি তাই না, এটা সবচেয়ে সুন্দর উদাহরণ। কারণ তাপমাত্রা শূন্য মানে কি, এখানে কোনো টেম্পারেচার নাই, নট লাইক দ্যাট। হ্যাঁ, ওইখানে তাপমাত্রা শূন্য মানে এটা হচ্ছে জাস্ট একটা সিচুয়েশন ব্যাখ্যা করার জন্য ব্যবহার হইতেছে। হ্যাঁ, তার মানে ইন্টারভাল স্কেলটা বুঝে ফেলছেন। এখন আমরা আসি রেশিও স্কেলের বিষয়টা। রেশিও স্কেলটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ডেটা, বাট এখানে শূন্য মানে শূন্য, যেমন ভাই আমার কাছে 0 টাকা আছে, মানে আসলেই আমার কাছে কোনো টাকা নাই, আমি জিরো, মানে টাকা পয়সা কিছুই নাই, ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। আবার যদি আমি বলি যে কোনো কিছুর ওজন শূন্য, মানে এটা তো ওজন তো আসলে কোনো কিছু শূন্য হয় না, স্বাভাবিকভাবে যেটাকে আমরা বুঝাই আর কি, যে আহ, এই টেবিলে কয়টা বই আছে, জিরো বুক আছে, জিরোটা, তার মানে একটাও নাই, এখানে জিরো মানে হইতেছে জিরোই বুঝাইতেছে। বা এখানে কতজন ছাত্রছাত্রী আছে, তো কেউ নাই, শূন্য, শূন্য মানে এখানে ছাত্রছাত্রী নাই, ট্রু সেন্স এখানে আপনার বোঝাচ্ছে আর কি। স্কোর জিরো হতে পারে যে আপনি হয়তো পরীক্ষা শূন্য পাইছেন, এখানে আসলে আপনি শূন্য পাইছেন, কিছুই পান নাই, ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। এখন কিসের স্কোর এটা ম্যাটার করে, যেমন আইকিউ স্কোর এটা আলাদা জিনিস, বাট এটা পরীক্ষার স্কোর যদি হয় তাহলে তখন আপনি যদি শূন্য পান, এটা তখন কি হচ্ছে, এটা রেশিও স্কেল। হ্যাঁ, এখন মজার ব্যাপারটা আসি। মজার ব্যাপার হলো যে আমরা যখন এসপিএসসি যাই, এসপিএসসি আমরা এটা দেখাবো, তারপরে বলে দিচ্ছি আমাদের ডেটা অ্যানালাইসিস যখন করতে চাই এসপিএসসি, প্রত্যেকটা ভ্যারিয়েবলের কনসেপ্ট আপনাদের নিশ্চয়ই মনে আছে, যে প্রত্যেকটা এজটাকে বা ইনকামটাকে বা অকুপেশনকে, এই, আচ্ছা, ইন্টারভাল স্কেলের খুব বেশি এক্সাম্পল তো পাওয়া একটু টাফ মনে হয়, আমি জানি না, তো এই দুইটা হচ্ছে খুব বেস্ট এক্সাম্পল, এই দুইটা থেকেই বোঝার কথা যে টেম্পারেচার শূন্য মানে যে মানে কোনো তাপমাত্রা নাই, বিষয়টা এটা না, ফ্রিজে আমরা জিরো দিয়ে রেখে দেই, তার মানে এটা কি হয়, এটা তাপমাত্রার একটা অবস্থা বোঝাচ্ছে যে এটাও একটা টেম্পারেচার এখানে আছে। আর আইকিউ এর কথা আমরা জানি, আইকিউ দিয়ে বোঝায় যে কে কত বুদ্ধিমান। এখন একটা মানুষের আইকিউ জিরো মানে হচ্ছে কি, যে তার আসলে আহ কি বলবো, যে সে যে নির্বুদ্ধি বা তার কোনো মাথায় ঘিলু নাই, নট লাইক দ্যাট, ঠিক আছে, এটা। আর আরো কিছু উদাহরণ আপনারা দিতে পারেন যদি আপনাদের অপশন থাকে। না না, এই যে সাপোর্ট নট সাপোর্ট, এটা তো ইন্টারভাল স্কেলের কোনো সুযোগ নাই, এটা তো আপনার প্রথমেই হচ্ছে কোয়ালিটেটিভে চলে গেল, বুঝছেন? ইন্টারভাল এবং রেশিও এটা হচ্ছে কোয়ান্টিটেটিভ, আপনি সাপোর্ট করতেছে নাকি সাপোর্ট করতেছে না, হ্যাঁ, ইয়েস নো, এটা তো আপনার প্রথমেই চলে গেল, এটা নমিনাল, এটা তো কোয়ালিটেটিভে চলে গেল। কোয়ালিটেটিভ হচ্ছে দুইটা, নমিনাল অ্যান্ড হচ্ছে অর্ডিনাল, ঠিক আছে। এখন সাপোর্ট নাকি সাপোর্ট করে না, এটাকে আপনি কি দিয়ে প্রকাশ করবেন, আপনি কোনো সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারবেন? না, এটা ইয়েস নো দিয়ে আপনি প্রকাশ করবেন। তো ইয়েস এবং নো এটা তো দেখে আমরা বুঝতেছি যে এটা হচ্ছে প্রথমেই হচ্ছে কোয়ালিটেটিভ ডেটা। এন্ড কোয়ালিটেটিভের কোনটা, এটা কি অর্ডিনালে ফেলবো নাকি নমিনালে ফেলবো, তখন আসবো। তো এখানে তো ইয়েস নো দিয়ে আমরা কোনো অর্ডার মেনটেন করতেছি না, ঠিক আছে, তখন কি হচ্ছে, তখন এটা নমিনালে চলে যাচ্ছে, দ্যাটস ইট। আর ইন্টারভাল রেশিও, এটা হচ্ছে, হ্যাঁ এটা কনফিউশন হয়, এটা বরাবরই, এই কারণেই আমি হচ্ছে যে এত বড় লেখা লিখছিলাম আমার বইয়ে। তো এবার আসি ইন্টারভাল এবং রেশিও, এই দুটার ক্ষেত্রে মাথায় রাখবেন যে এরা হচ্ছে কোয়ান্টিটেটিভ ডেটা। এখন ইন্টারভাল আর রেশিওটা বেসিক্যালি পার্থক্য করা হয় হচ্ছে শূন্য দিয়ে, শূন্যের উপস্থিতি দিয়ে। যদি কোনো কিছু শূন্য মানে আসলেই শূন্য বোঝায়, অনেকে হয়তো বিরক্ত হচ্ছেন, দেখেন এটা অনেকে বুঝে ফেলছেন, বাট এটা আমরা ডিসকাস করতেছি এখানে, অনেকেই আছেন হয়তো এটা সহজে ধরতে পারেন না, বা আমিও হয়তো নাইসলি বুঝাইতে পারতেছি না, তো একটু ধৈর্য ধরে এই বিষয়টা একটু বোঝার ট্রাই করি। তো ইন্টারভাল হচ্ছে, প্রথমে হচ্ছে কোয়ান্টিটেটিভ। ইন্টারভাল এবং রেশিও স্কেলটাকে আপনি পার্থক্য করবেন দুইটা দিয়ে, একটা জিনিস দিয়ে, সেটা হচ্ছে শূন্যর উপস্থিতি। যদি কোনো জায়গায় শূন্য বা মানে সংখ্যা শূন্য মানে যদি আসলে শূন্য বোঝায়, কিচ্ছু নাই, এটা দিয়ে কোনো মানেই নাই, তখন হচ্ছে এটা কি হবে, এটা হচ্ছে আসলে রেশিও স্কেল হবে। যেমন আমি যেটা বললাম যে আমার কাছে 0 টাকা আছে, এটা দিয়ে কি বোঝাচ্ছে, এই শূন্য আসলেই শূন্য, আমার কাছে আসলেই নাই। কিন্তু শূন্য তাপমাত্রা, শূন্য আইকিউ, এই শূন্য মানে কি আপনাকে 0 ডিগ্রি সেলসিয়াস, আপনারা, আমি জানি না যে 0 ডিগ্রি সেলসিয়াস বিষয়টা বুঝেন না এমন কেউ আছেন কিনা, যে ফ্রিজে, যদি না বুঝেন দেখবেন যে ফ্রিজে ওই যে যে ই করা যায়, কি যেন, যেটা যে ঘোরানো যায় রেগুলেটরের মতো, ওইখানে 0 ডিগ্রি দিয়ে রাখবেন যে এটা আসলে কোনো তাপমাত্রা থাকে কিনা। যদি তাপমাত্রা থাকে
তখন বুঝবেন যে আসলেই শূন্য আসলেই কোনো শূন্য না, মানে শূন্য রিয়েল সেন্সে শূন্য না। এটা জাস্ট একটা পরিমাপের একটা কি বলবো, একটা ধরন আর কি, নাথিং এলস। তো যাই হোক, আহ, আজকে মনে হয় এর বেশি বোঝানোর একটু কঠিন হয়ে যাবে। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে একটু আলোচনাটা করে ফেলি। যে ডেটা তো বুঝলাম, আমাদের আশেপাশে যা কিছু আছে সবকিছুই ডেটা। ভ্যারিয়েবলটা হচ্ছে ব্রডার স্কেলে আমরা যেগুলা নেই, বড় দাগে যে জিনিসগুলা নেই সেগুলা হচ্ছে যে আমাদের, হ্যাঁ, ইনকাম রেশিও স্কেল হতে পারে, ঠিক আছে, যে আমার 0 টাকা ইনকাম, তার মানে জিরো মানে জিরো, ওকে ফাইন। আচ্ছা, ভ্যারিয়েবল কি? ভ্যারিয়েবলটাকে আমরা বলতেছি যে যে ব্রডার স্কেলে যেটা আমরা নিচ্ছি, যে যে প্রশ্নটা করব সেটা ভ্যারিয়েবল, বা যে কোর্টে আমরা নাম্বারটা নিব সেটা বা তথ্যগুলো সংগ্রহ করব, যে প্রশ্নগুলো আমরা করবো এগুলো হচ্ছে ভ্যারিয়েবল, সহজ কথায়। আচ্ছা, পপুলেশন স্যাম্পলের ব্যাপারটা বলছে, পপুলেশন মানে হচ্ছে আমাদের গবেষণার আওতাধীন প্রত্যেকটা জিনিসই হচ্ছে, ইচ অ্যান্ড এভরিওয়ান মিলায়ে যদি আমরা যেটা করি সেটা হচ্ছে আমার পপুলেশন। আর আমি হচ্ছে স্যাম্পল কোনটাকে বলছি, পপুলেশনের একটা অংশ। কি অংশ? রিপ্রেজেন্টেটিভ পার্ট অফ পপুলেশন, যেটা রিপ্রেজেন্ট করবে। প্যারামিটার বললাম যে পপুলেশন থেকে যে আমরা নিউমেরিক্যাল ভ্যালুগুলা পাই, যোগ বিয়োগ গুণ ভাগ করে বিভিন্ন ধরনের অ্যানালাইসিস করে, টোটাল পপুলেশন থেকে যদি আমরা পেয়ে থাকি সেটা হবে প্যারামিটার। আর যদি স্যাম্পল থেকে ওই পপুলেশনের একটা নির্দিষ্ট অংশ ক্যালকুলেশন করে আমরা যে মান পাবো, যে ধরনের মান পাবো, এটা হতে পারে মিন, হতে পারে মিডিয়ান, এটা অন্য যে কোনো ধরনের অ্যানালাইসিস করে যদি এটা স্যাম্পল থেকে আসে, তখন এটা হবে স্ট্যাটিস্টিক। আর যদি পপুলেশন, টোটাল পপুলেশন থেকে পাই, এটা প্যারামিটার। ডেসক্রিপটিভ এবং ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স আমি বললাম যে শুধুমাত্র ঘটনাকে বর্ণনা করবে, কোনো প্রেডিকশনে যাবে না, কোনো বিস্তারিত আলাপ আলোচনা করবে না, কোনো কনক্লুশন ড্র করবে না, তখন হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। আর ইনফারেন্সিয়াল হচ্ছে আমরা একটা কনক্লুশন ড্র করি, কোনো কিছু অ্যানালাইসিস করে, যে ধরনের অ্যানালাইসিস গুলা করে একটা কনক্লুশনে এসে একটা সিদ্ধান্তে পৌঁছায়, বা আমরা পূর্বাভাস দেই, তখন হচ্ছে এগুলা ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ যেটা বুঝছেন, কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ। কোয়ালিটেটিভটাকে আবার হচ্ছে দুই ভাগে ভাগ করা যাচ্ছে আমরা স্কেল অফ মেজারমেন্টে, একটা হচ্ছে নমিনাল, একটা হচ্ছে অর্ডিনাল। আর কোয়ান্টিটেটিভ হচ্ছে রেশিও এবং ইন্টারভাল। হ্যাঁ, এবং এসপিএসএস এর যেটা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, এসপিএসএস এ হচ্ছে মূলত 3টা ক্যাটাগরি থাকে। একটা হচ্ছে নমিনাল থাকে, একটা হচ্ছে অর্ডিনাল থাকে, আর একটা হচ্ছে স্কেল ডেটা থাকে। এই যে ইন্টারভাল স্কেল আর রেশিও স্কেল, এই দুটাকে মিলাই হচ্ছে যে তারা একসাথে মার্জ করে স্কেল ডেটা বলে। হ্যাঁ, আমাদের 3টা ঘর থাকবে, আমরা দেখবো স্পেসিসে যে ওই ডেটাকে আমাদের বলে দিতে হয় স্পেসিসকে, যে তুমি যে এই ডেটাটা নিচ্ছ এটা কোন স্কেলে নিচ্ছ, এটা কি তোমার নমিনাল ডেটা, নাকি এটা তোমার অর্ডিনাল ডেটা, নাকি এটা তোমার স্কেল ডেটা। স্কেল যখন বোঝাবে তখন এই কোয়ান্টিটেটিভ ডেটা বা কন্টিনিউয়াস ডেটা, এইগুলা হচ্ছে আপনার স্কেলের মধ্যে পড়ে। আর বাকি দুটার নাম সরাসরি দেওয়া আছে, নমিনাল এবং হচ্ছে ইন্টারভাল ডেটা। আচ্ছা, আজকে কি আর কোনো ডিসকাশন করব আপনাদের? যদি বলেন আমি কন্টিনিউ করতে পারবো। আচ্ছা, একটু কঠিন হয়ে যায়, আমি আপনাদের এটার সম্পর্কে ডকুমেন্টস পাঠাই দিব ইনশাল্লাহ। কালকে পাঠাবো না, কালকে শেষ করে পরশুদিন ইনশাল্লাহ পাঠাই দিব। তো একটু কঠিন হবে, আপনারা এই টার্মগুলো নিয়ে একটু স্টাডি করবেন নিজেদের মতো করে। আর একটা জিনিস হচ্ছে আচ্ছা, হাবিব ভাই, লজিস্টিক মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন, আপনি হচ্ছে আপনাকে আমি একটা আপনি আমাকে একটু নক দিন, আমি আপনাকে চ্যাটের জিপিটি একটা প্রম্পট লিখে দিব না, আপনি ওটা সার্চ করলে খুব ইজিলি ও আপনাকে সুন্দর করে বুঝাই দিবে না। এখন আলোচনা করতে গেলে অনেক বেশি জটিল হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, অর্ডিনাল আর নমিনাল প্লিজ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সাদিক ভাই, আহ, তো আপনাদের আর যদি এই এই পর্যন্ত যদি কোয়ারিজ থাকে আপনারা হচ্ছে কোশ্চেন করতে পারেন। আদারওয়াইজ হচ্ছে যে আপনাদের যদি কোনো কোশ্চেন না থাকে, আপনারা যারা আছেন, প্রয়োজন থাকলে আপনারা লিভ নিতে পারেন, আমরা নতুন কোনো বিষয় আলোচনা করব না এখন। যেটা হবে হয়তো কারো কোনো কোশ্চেন থাকলে সেই বিষয়গুলো আমরা একটু বোঝানোর ট্রাই করব, হ্যাঁ। আচ্ছা সাদিক ভাই, নমিনাল ডেটা এবং অর্ডিনাল ডেটা, এই ব্যাপারটা আমরা প্রথমে আসি, যে নমিনাল এবং অর্ডিনাল আমাদের। আচ্ছা, আমাকে একটু গ্রুপে মনে করায় দিয়ে আমি হচ্ছে এটা আপনাদেরকে দিয়ে দিব না আর কি, হ্যাঁ। আচ্ছা, আমাদের ডেটাকে ব্রডে আমরা দুই ভাগে ভাগ করি, ধরেন একটা হচ্ছে ক্যাটাগরিক্যাল, তাই না? আর একটা হচ্ছে আপনার হচ্ছে, সরি, একটা হচ্ছে কোয়ালিটেটিভ ডেটা, আর একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ডেটা।
এখন আপনাকে প্রথমে ধরতে হবে যে আচ্ছা নমিনাল এবং অর্ডিনাল এই দুটো জিনিস কোন ক্যাটাগরিতে পড়ছে। হাদি ভাই একটু মেসেজ দিবেন আমাকে। আচ্ছা আমি স্যার, আপনি একটু আনমিউট করে আমার সাথে কথা বলতে পারেন। জি শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা কোয়ালিটেটিভ। হ্যাঁ, তো এটুকু বুঝলাম। এখন নমিনাল মানে হচ্ছে নামবাচক। এখন অর্ডার তো আপনি বুঝেন, অর্ডার মানে হচ্ছে ক্রম। হ্যাঁ, এতটুকু বুঝতে তো আপনার সমস্যা নেই। শুনতে পাচ্ছেন সাদেক ভাই? আপনি একটু মেসেজেও রিপ্লাই দিতে পারেন কাইন্ডলি। যে অর্ডার মানে যে ক্রম, যেমন ধরেন যে আমরা স্কুলে যেটা হতাম যে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এরকম আমাদের হতো, বা গুড, তারপর হচ্ছে বেটার, দেন হচ্ছে বেস্ট। হ্যাঁ, এই যে জিনিসগুলো কি করে, এই জিনিসগুলো হচ্ছে একটা একটা ক্রম নির্দেশ করে। যে গুডের থেকে ভালো হচ্ছে কোনটা, বেটার, বেটার থেকে ভালো হচ্ছে কোনটা, বেস্ট। এগুলো একটা ক্রম। যেমন ফার্স্টের থেকে সেকেন্ড খারাপ, সেকেন্ড থেকে থার্ড খারাপ, থার্ড থেকে ফোর্থ খারাপ, এগুলো হচ্ছে ক্রম, অর্ডার মেনটেন করতেছে। তো যে সকল ডেটা, যে সকল কোয়ালিটেটিভ ডেটা এই অর্ডার মেনটেন করবে সেগুলোকে আমরা হচ্ছে যে বলবো অর্ডিনাল ডেটা। এখন তাহলে নমিনাল কোনটা? নমিনাল মানে শুধু এটা দিয়ে মানে নাম বোঝাবে, এটা কোনো অর্ডার মেনটেন করবে না। যেমন আমি যদি প্রশ্ন করি, যেটা উদাহরণ দেই যে আমাদের এখানে মিমি আছেন, জান্নাত আছেন, আর নূরজাহান বেগম আছেন, তো এই যে তিনজনের নাম বললাম, এইটা দিয়ে আপনি কি চোখ বন্ধ করে বলতে পারবেন কে ভালো কে খারাপ? এটা কিন্তু পসিবল না। তার মানে ইনারা এই নাম দিয়ে কিন্তু বেসিক্যালি কে ভালো কে খারাপ, কে বড় কে ছোট, শুধুমাত্র নাম দিয়ে কিন্তু এই ব্যাপারটা বোঝা যাচ্ছে না। তো এই যে যে নামের যে ডেটাটা, এটাকে আমি বলছি নমিনাল ডেটা, যে নামবাচক ডেটা। হ্যাঁ, আবার যদি মেল ফিমেল, এটা এক প্রকার ডেটা। আমরা জেন্ডার নিয়ে কাজ করি না, আমরা দেখতে চাই না যে ফুড সিকিউরিটির উপরে সাথে জেন্ডারে কোনো রিলেশন আছে কিনা। এখন জেন্ডার হচ্ছে কি, যে আমাদের যে মানে কি বলবো, যে আমরা মেল না ফিমেল এটা একটা এক্সপ্রেশন, নাথিং এস। এইটা দিয়ে আম, কে সিনিয়র কে জুনিয়র, কে ভালো কে খারাপ এই ব্যাপারটা মানে বোঝায় না। তার মানে এটা শুধুমাত্র একটা কন্ডিশনকে রিপ্রেজেন্ট করতেছে, নাথিং এস। আবার আমি যদি 10টা ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার এনে এখানে বসাই, আপনাকে যদি বলি যে ভাই আপনি আমাকে এটাকে কোনটা ভালো কোনটা খারাপ এটা আমাকে বসাই দেন বা ক্রম অনুসারে বসাই দেন, আপনি ডিজিট দেখে হয়তো আমাকে বসাই দিতে পারবেন। হ্যাঁ, যে সংখ্যা যদি কনসিডার করেন, কিন্তু ইন জেনারেল এটা বসানো সম্ভব না। তো যে সকল ডেটায় আপনার সংখ্যাগত, মানে যেগুলো ডেটাকে আপনার হচ্ছে ক্রমতে ভাগ করা যাবে না, যে কোনোভাবে আপনি সাজান না কেন সেটাই ঠিক। ঠিক আছে, এটাই হচ্ছে আপনার নমিনাল। আর অর্ডিনাল অর্ডার। আচ্ছা, আর কারো কোনো কোয়ারিজ এই পর্যন্ত? ওকে। তো আর কোনো হচ্ছে তাহলে আজকে আলোচনা না, একটা ছোট অ্যানাউন্সমেন্ট আপনাদেরকে বলে দিই যারা আছেন। আজকের এই কোর্স ক্লাস, আজকে এবং হচ্ছে কালকে যখন আমার ক্লাস, আমাদের ক্লাস শেষ হবে, তখন হচ্ছে আমরা কিছু একটা গুগল ফর্ম দিব। এখানে হচ্ছে যে আপনারা কিছু রেসপন্স করবেন। রেসপন্সটা হচ্ছে কিসের, যে মানে এই যে যে আমরা যা যা কিছু শিখলাম এটার উপরে একটা ছোট একটা টেস্ট হবে আর কি। এই টেস্ট থেকে আমরা আসলে বুঝতে পারবো যে আমরা আসলে বিষয়গুলো বুঝতে পারছি কিনা, বা আমাদের লেভেল আন্ডারস্ট্যান্ডিংটা কতটুকু, এটা হচ্ছে আপনারা এখানে জানাইতে পারেন। আর এট দ্য সেম টাইম হচ্ছে যে আমাদের একটা গুগল ফর্ম আছে, এটা আপনাদের হচ্ছে যে কোথাও কোনো বুঝতে অসুবিধা হলো, কোনো কোয়ারিজ যদি থাকে, তারপরও যদি কোনো কোয়ারিজ থাকে, এটা হচ্ছে আমরা ডিসকারেজ করি যে আপনি হোয়াটসঅ্যাপে গ্রুপে দিবেন না, কারণ এখানে অনেকে আছে এটা আপনার দেখা যাচ্ছে যে তারা হয়তো বিরক্ত হয়, বা মানে নোটিফিকেশন বারবার যেতে থাকে। তো গুগল ফর্মে যখন আপনারা কোশ্চেনগুলো পাঠাবেন, আমরা পরের ক্লাসে এই বিষয়গুলোকে অ্যাড্রেস করব। অথবা ক্লাসের যদি মনে হয় যে যে ভাই একটু আস্তে বলেন, জোরে বলেন, বা কোনো জায়গায় যদি ইমপ্রুভ করতে বলতে পারেন, হ্যাঁ এই বিষয়গুলো হচ্ছে যে আপনার গুগল ফর্মে হচ্ছে সাবমিট করতে পারেন। এটা পিন পোস্টে দেওয়া আছে। এখান থেকে আমার মনে হয় ভেরি নাইসলি আপনারা এই কমেন্টস গুলো জানাবেন আর কি। সো আগামীকালকে আবারও দেখা হবে আপনাদের সাথে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। আহ গ্রুপে দেওয়া হবে আমাদের রেকর্ডিং, আপনাদের ইমেইলেও দেওয়া হতে পারে। আহ, যেটাই হোক আপনাদেরকে জানানো হবে, রেকর্ডিংটা দিয়ে দেওয়া হবে গ্রুপেই, মোস্ট প্রবাবলি দিয়ে দেওয়া হবে, অথবা হচ্ছে আপনারা যে মেইল অ্যাড্রেস দিয়েছেন মেইল অ্যাড্রেসে চলে যাবে ইনশাল্লাহ। ওকে, ধন্যবাদ সবাইকে, দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।